ডিয়ার ডক্টরস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা আপনাদের যে ইনফেকশাস ডিজিজ যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছি, সেই চ্যাপ্টারে স্টিল নাও আমরা যতদূর পড়িয়েছি, সেই পর্যন্ত আপনারা পড়াশোনা সম্পন্ন করেছেন। ইন দ্য মিন টাইম বিকজ আমরা খুব ধীরে, ধীরে একটু গ্যাপ দিয়ে আস্তে, আস্তে পড়ানোর চেষ্টা করতেছি। বিকজ infectious disease is a very important topic in your any kind of post-graduation entrance examination. Like FCP's Part 1, FCP's midterm, অথবা রেসিডেন্সি অ্যাডমিশন টেস্ট, ডিপ্লোমা অ্যাডমিশন টেস্ট, এনিহোয়ার যারা এমআরসিপি দিবেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো এটার উপর ভালো দখল রাখতে হবে। ইভেন আপনারা অনেকে দেখা যাচ্ছে যে ইন্টার্নি শেষ করার পরেই কিন্তু দেশের বাইরে যাওয়ার জন্য প্ল্যাব দিতে চান। প্ল্যাব দিয়ে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে ইউকেতে জিএমসি রেজিস্ট্রেশন নিয়ে বিদেশে যেতে চান। সেটাতেও কিন্তু দেখা যাচ্ছে এখন অনেকে আগ্রহী। সো আপনারা এটাতেও দেখবেন যে প্ল্যাব 1 এর যে যারা পড়াশোনা করেন, প্ল্যাব 1 এর প্রিপারেশন নেন, সেখানেও দেখবেন ইনফেকশনাস ডিজিজের উপরে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে এবং জাস্ট আপনি যদি ডেভিডসনটা মানে ডেভিডসনের ইনফেকশনাস ডিজিজ চ্যাপ্টারটা পড়া থাকে, আপনাকে আর কিচ্ছুই লাগবে না। সেখান থেকে দেখবেন আপনি প্রশ্ন পাবেন। যেমন আমরা গতদিন পড়াইছিলাম আপনি চিকেন পক্স এর যে ভ্যাকসিন গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। এগুলো কিন্তু প্ল্যাব 1 এর জন্য খুব আসে। আপনি হয়তো ভাববেন যে আমি কিভাবে জানলাম যে প্ল্যাব 1 এ কি কোয়েশ্চেন আসে না আসে? বিকজ আমিও প্ল্যাব 1 দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? সরি ফর ইন্টারাপশন। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক একটু ঝামেলার কারণে একটু সমস্যা হইছে। সো আমি নেটটা একটু অল্টার করে দিছি। সো আই হোপ আমার কথা শোনা যাচ্ছে। আপনারা খুব শীঘ্রই লাইভে জয়েন করেন। আমি ক্লাসটা শুরু করতেছি এখনই। ইনফেকশাস ডিজিজ খুব ভালো করে পড়তে হবে। আমরা স্টিল নাও বেসিক ইনফেকশাস ডিজিজের শুরুর দিকে কিছু অংশ এবং ভাইরোলজি সেটা কিন্তু শেষ করেছি। ইভেন আমরা ব্যাকটেরিওলজিতেও কিন্তু ঢুকে গিয়েছি। সিস্টেমিক ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আমাদের পড়া হচ্ছিল। এর মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ ৩ টা সিস্টেমিক ব্যাকটেরিয়াল ইনফেকশন পড়ে ফেলেছি লাইক ব্রুসেলোসিস, আর আর হচ্ছে বরেলিওসিস আর আপনার লেপ্টোস্পাইরোসিস। ৩ টা খুবই গুরুত্বপূর্ণ সিস্টেমিক ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা শুরু করব আমাদের খুবই কমন পরিচিত এন্টেরিক ফিভার দিয়ে। এন্টেরিক ফিভার কিন্তু কমন এবং এটা কিন্তু পরীক্ষায় মাঝে, মাঝে আসে। কমন হলেও এর মধ্যে কিছু অজানা জিনিস থাকে। যে জিনিস খুব কমন সেই জিনিসের অজানা অংশটা কি? সেটাই কিন্তু আমাদের একটু জানতে হবে, হ্যাঁ? ধরেন আপনারা টাইফয়েড নিয়ে আপনারা হয়তো অনেক কিছু জানেন। অনেকে টাইফয়েডের চিকিৎসা করেন, তাই না? গ্রামগঞ্জেও তো অনেকে টাইফয়েডের চিকিৎসা করে। কিন্তু এই টাইফয়েডের চিকিৎসার মধ্যেও যে কত অজানা জিনিস থাকে, সেইটা কিন্তু আসেন আমরা একটু দেখি যে কতটুকু জিনিস আমাদের অজানা আছে। সেইটা একটু জানার চেষ্টা করি। সবার সামনে কি ইয়াটা চলে আসছে? স্ক্রিনটা কি শেয়ার হয়েছে আপনাদের সামনে? হুম, আমার মনে হয় শেয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে। তাহলে আমরা দেখি যে এন্টেরিক ফিভার এখান থেকে আমরা দাগি অলরেডি দিয়েছি। আপনারা দাগানো পিডিএফ গুলো পাচ্ছেন তো, তাই না? দাগানো পিডিএফ থেকে খুব ভালো করে পড়বেন। অদাগানো অংশটাও, না দাগানো অংশটাও পড়বেন একটু, বুঝছেন? দেখেন টাইফয়েড ফিভার এইটা আমরা এন্টেরিক ফিভার বলেও ডাকি। এন্টেরিক কেন? কারণ এই ফিভার হয় বা এই রোগটা হয় যেই প্যাথোজেন দ্বারা, সেই প্যাথোজেনের নাম হচ্ছে স্যালমোনেলা টাইফি, তাই না? তাহলে স্যালমোনেলা এই যে টাইফি, এই টাইফির কিন্তু বেসিক্যালি এন্টেরিক ফিভার আর কজড বাই ইনফেকশন। সেই নামটা হচ্ছে স্যালমোনেলা এন্টারিকা। সেরোটাইপস টাইফি, প্যারাটাইফি এ বি সি। তো দেখেন এই স্যালমোনেলা এন্টেরিকা এই নামটাই কিন্তু আমরা জানি না। আমরা স্যালমোনেলা টাইফি টাইফি, স্যালমোনেলা প্যারাটাইফি এগুলো নামগুলো জানি, বাট বেসিক্যালি এর নাম হচ্ছে স্যালমোনেলা এন্টেরিকা। বিকজ টাইফয়েড ফিভার হচ্ছে যেই মানে অনেক স্যালমোনেলা স্পেসিস আছে যেগুলো কিন্তু নন টাইফয়েডাল ফিভার করতে পারে। সো টাইফয়েড ফিভার করে
তার নাম হচ্ছে স্যালমোনেলা এন্টেরিকা। তার আবার দুই ধরনের সেরোটাইপ আছে, একটা হচ্ছে টাইফি আর একটা হচ্ছে প্যারাটাইফি। তাহলে প্যারাটাইফের মধ্যে আবার প্যারাটাইফি এ বি সি তিনটা সেরোটাইপ আছে। তাহলে দেখেন আপনাদের এন্টেরিক ফিভার কোনটা দিয়ে হয়, সেখানে যদি এরকম একটা কোশ্চেন আসে যে নিচের কোন স্যালমোনেলা দিয়ে হয়, তাহলে অনেক ধরনের স্যালমোনেলা দিল, কিন্তু তার মধ্যে আপনি স্যালমোনেলা টাইফি প্যারাটাইফি নাই, কিন্তু স্যালমোনেলা এন্টেরিকা আছে। এখন আপনি তো বলবেন যে হ্যাঁ হ্যাঁ উত্তরই নাই, আমরা তো পড়ে আসছি স্যালমোনেলা টাইফি বা প্যারাটাইফি দিয়ে এন্টেরিক ফিভার হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটার অর্গানিজমটার নাম হচ্ছে স্যালমোনেলা এন্টেরিকা। এই জন্য নামটা মনে রাখতে হবে, বিকজ এটা অ্যাকচুয়ালি পিয়ার্স প্যাচেসে যে আমাদের এন্টেরিক মানে এন্ট্রাল সিস্টেমে স্মল ইন্টেস্টাইনে যে লিম্ফয়েড টিস্যুগুলো আছে সেইখানে যেয়ে কিন্তু তাদের বাসা বাঁধে তারা, তাই না? তাহলে এরা মেইনলি ব্যাকটেরিমিয়া করে এবং লোকালাইজেশন থাকে হচ্ছে লিম্ফয়েড টিস্যু অফ দ্য স্মল ইন্টেস্টাইন, স্পেসিফিক্যালি পিয়ার্স প্যাচেস। সো পিয়ার্স প্যাচেস আপনারা জানেন কি জিনিস। সো এখানে যেয়ে তারা কিন্তু বাসা বাঁধে, এই জন্য এটার নাম হচ্ছে এন্টেরিক ফিভার। আলটিমেটলি সেখানে সোয়েল হয়ে আলসারেটও হতে পারে, অনেক সময় হিলিংও হয়, হ্যাঁ সেই জিনিসগুলো আমরা ব্যাপারটা জানি। আচ্ছা, এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার। এখন এই টাইফয়েডের ক্লিনিক্যাল ফিচার কিন্তু আমাদের এই ডেভিডসনের এই বক্সটা প্রত্যেকটা এডিশনে অনেক চেঞ্জ আসে, কিন্তু এই বক্স কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ আসেনি। এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। এটা ফার্স্ট উইকে কোনটা হয়, ইন্ড অফ দ্য সেকেন্ড, ইন্ড অফ দ্য ফার্স্ট উইক মানে আপনাকে ধরে নিতে হবে এটা সেকেন্ড উইক, ইন্ড অফ দ্য সেকেন্ড উইক মানে এটাকে ধরে নিতে হবে থার্ড উইক, তাই না? এভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। হোয়াট আর দ্য ফিচার, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার ডিউরিং দ্য সেকেন্ড উইক অফ দ্য এন্টেরিক ফিভার, এভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? হোয়াট আর দ্য কমপ্লিকেশনস, হোয়াট আর দ্য গ্রেভ কমপ্লিকেশনস অফ দ্য এন্টেরিক ফিভার, এইগুলো হচ্ছে আপনার নতুন কোয়েশ্চেন, তাই না? এন্টেরিক ফিভারে কি হয়, এন্টেরিক ফিভার কি দিয়ে ডায়াগনোসিস করি, এগুলো তো খুব কমন কোয়েশ্চেন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের কোয়েশ্চেন। এগুলো কি আর এখন আসার সময় আছে বলেন? এখন আপনি পোস্ট গ্রাজুয়েশন করতেছেন। এন্টেরিক ফিভার কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আপনার কাছে আসতে পারে বা কি ধরনের কমপ্লিকেশনের হতে পারে যদি আনট্রিটেড থাকে, হ্যাঁ? সো ম্যাল ট্রিটমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু এইগুলি মাথায় রাখতে হবে। যাই হোক, তাহলে ক্লিনিক্যাল ফিচার আশা করি আপনারা এগুলো পড়ে রাখবেন। এখানে যে জিনিসটা আপনাদের ভুল হয় সেটা হচ্ছে কনস্টিপেশন আর ডায়রিয়া কোনটা কোন ফেজে হয়। কনস্টিপেশন হয় ফার্স্ট উইকে, ডায়রিয়াটা হয় সেকেন্ড উইকে। খুব সহজে মনে রাখবেন, কনস্টিপেশন হচ্ছে সি, ডায়রিয়াটা হচ্ছে ডি। তাহলে বলেন সি আর ডি এর মধ্যে কোনটা আগে? সি আগে, ডি পরে। আমরা যদি অ্যালফাবেটিক্যালি চিন্তা করি, তাহলে কনস্টিপেশনটা ফার্স্ট উইকে হয়, ডায়রিয়াটা সেকেন্ড উইকে। বাট যখন চিলড্রেনের প্রশ্ন আসবে তখন দেখবেন যে ডায়রিয়াটা, চিলড্রেনের ক্ষেত্রে ডায়রিয়াটা কিন্তু ফার্স্ট উইকেই হয়। ইউজুয়ালি চিলড্রেন দিয়ে প্রশ্ন আসে না, যেহেতু আমরা অ্যাডাল্ট মেডিসিন পড়তেছি, আমরা পেডিয়াট্রিশিয়ান হচ্ছি না, আমরা ইন্টার্নিস্ট হতে চাই। সো এই জন্য চিলড্রেনটা না দিয়ে আপনি কনস্টিপেশনটা মনে রাখবেন ফার্স্ট উইক, ডায়রিয়াটা সেকেন্ড উইক। বাদ বাকিগুলো একটু মনে রাখার চেষ্টা করুন। রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, হোয়াট ইজ রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া? এটা কে বলবেন? একজন কমেন্টে লেখেন তো, হোয়াট ইজ রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া? এটা একজন লেখেন, ঠিক আছে? টাইফয়েডের টাইফয়েড রোগীদের কিন্তু কাফ হইতে পারে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। দেখেন এখানে কিন্তু একটা আছে, এন্ড অফ দা সেকেন্ড উইকে অনেক কমপ্লিকেশন আসতে পারে, ডেলিরিয়াম হইতে পারে। এই ডেলিরিয়ামের একটা স্পেশাল নাম আছে, এটা অনেকে জানেন না মনে হয়, মাটারিন ডেলিরিয়াম আর কোমা ভিজিল। ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন এরকম দিল যে হোয়াট ইজ মাটারিন ডেলিরিয়াম অথবা কোমা ভিজিল ইজ দ্য প্রেজেন্টেশন অফ ড্যাশ। তাহলে এটা একটা প্রেজেন্টেশন। তাহলে এখন এটা কিসের প্রেজেন্টেশন? এখন এটা এটা একটা কোমা, বুঝতে পারতেছে এটা একটা ডেলিরিয়াম, একটা কন্ডিশন, একটা সাবকনশিয়াস একটা স্টেট। তাহলে এটা কোন ডিজিজে হয় সেটা যদি আপনি না জানেন জীবনও দেখাতে পারবেন না, তাই না? শব্দটা এভাবে নাই, মানে আপনার বইয়ের মধ্যে নাই, কিন্তু এই শব্দটা স্যাররা কিন্তু ব্যবহার করে। বিশেষ করে আমি যখন ফেজ এতে বিএসএমইউ ব্লগ পোস্টিং এ ছিলাম বিএসএমইউ তে, তখন কিন্তু এস এম আরাফাত স্যার বা আবুল কালাম আজাদ স্যার এনারা কিন্তু রাউন্ডে এই শব্দগুলো ব্যবহার করেছেন। এবং এটা ওনারা যেহেতু রাউন্ডে যে শব্দগুলো ব্যবহার করেন, কোশ্চেন তো দেখা যাচ্ছে স্যাররাই করে। সো স্যাররা কিন্তু এই ধরনের কোশ্চেন দিতে পারে। সো কোমাবিলিটি ইজ এ প্রেজেন্টেশন অফ দ্য এন্টেরিক ফিভার, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বেসিক্যালি আসলে কোমা ইয়ে হয় এটার মানে স্পেসিফিক কোমা ভিজিল শব্দটার যদি আমি ট্রু মিনিং বের করি সেটা হচ্ছে যে পেশেন্ট এত বেশি সাবকনশিয়াস হয় যে মনে হয় যে তার গায়ের যে কোনো কাঁথা বা কম্বল বা বেড এগুলো এরকম চাপ দিয়ে ধরে, হ্যাঁ, বেড গুলোকে চাপ দিয়ে ধরে একদম উল্টায় পাল্টায় ফেলায়। এখান থেকেই শব্দটা আসছে ভিজিল, কোমা ভিজিল। ঠিক আছে? মাটারিং ডেলিরিয়া মানে পেশেন্ট কথা বলে কিন্তু আপনি কোনো শব্দ শুনতে পাবেন না, মানে করতেছে, মানে আমি কথা বলতেছি আপনি কোনো শব্দ শুনতেছেন না, যদি আপনি আপনার সাউন্ডটা
মিউট করে দেন তাহলে তো এমনই হবে, মনে হবে আমি পাগলের মতো ভুগতেছি, তাই না? তো ব্যাপারটা এরকমই। তো এই ডেলিরিয়ামটা যে হতে পারে সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ব্রঙ্কাইটিস হতে পারে, এটা মাথায় রাখবেন। ওকে, সো কমপ্লিকেশন গুলো একটু দেখবেন। বাওয়েলে পারফোরেশন হেমোরেজ হতে পারে, যেহেতু সেখানে এরা লোকালাইজ থাকে। সেপটিক ফোকাই হয়ে ডিসমিনেশন হয়ে অনেক জায়গায় কোলিসিস্টাইটিস, বোন জয়েন্ট, মেনিনজাইটিস, মায়োকার্ডিটিস, নেফ্রাইটিস সবকিছু থাকতে পারে। ইভেন ক্রনিক কেসে এরা গল ব্লাডারে কিন্তু বসে থাকে। ক্রনিক ক্যারিয়ার্স অনেক সময় কোলিসিস্টেক্টমি করার দরকার হতে পারে। আর ইনভেস্টিগেশন আপনারা জানেন, ফার্স্ট উইকে আমরা কি করি, সিবিসি করি, একটা সিআরপি দেখি, একটা ব্লাড কালচার। ব্লাড কালচারটা কিন্তু আমরা এটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, তাই না? টাইফয়েডের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কি? ভিডাল টেস্ট। জীবনেও করবেন না। এই ভিডাল টেস্ট হচ্ছে গ্রাম বাংলা, মানে ওই যে কি বলে গ্রাম্য ডাক্তারের টেস্ট। গ্রাম্য ডাক্তারের টেস্ট না করে আপনারা ব্লাড কালচার করে ফেলবেন ফার্স্ট উইকে, অ্যান্টিবায়োটিক পাওয়ার আগেই। আর একটা করতে পারেন বেসলাইন ভিডাল টেস্টের টাইটারটা দেখে নিতে পারেন। তারপরে সেকেন্ড উইকে আমরা কি করতে পারি, বেসলাইন টাইটারটা বাড়তেছে কিনা 4 ফোল্ড সেটা দেখতে পারি। স্টুল কালচারটা করতে পারি, ইউরিন কালচার করতে পারি। তাহলে ইউরিন কালচারটা ইউজুয়ালি সেকেন্ড উইকে করি, আর থার্ড উইকে যে আমরা স্টুল কালচারটা করতে পারি। এই তো ব্যাপারটা গেল। ম্যানেজমেন্টে আমরা জানি যে আমাদের বাংলাদেশ সাউথ এশিয়ান পার্সপেক্টিভে আমরা যদি ইউকে স্টাইলে অ্যান্টিবায়োটিক দিয়ে তাহলে জীবনেও কাজ হবে না। ওনারা অ্যান্টিবায়োটিক দেয় অ্যাম্পিসিলিন, ক্লোরামফেনিকল, কোট্রাইমাক্সাজোল, যেগুলো বাংলাদেশে অসল, এগুলো দিয়ে একদম রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে আমাদের দিতে হতে পারে কি, আমরা ফ্লুরোকুইনোলন দিতে হবে, ড্রাগ অফ চয়েস। দেখেন এই যে বলে দিচ্ছে যে সাউথ এশিয়াতে ফ্লুরোকুইনোলন হচ্ছে ড্রাগ অফ দ্য চয়েস। সিপ্রোফ্লক্সাসিন এটা আমরা দিতে পারি, অথবা মক্সিফ্লক্সাসিন দিতে পারি, হ্যাঁ। অথবা এক্সটেন্ডেড স্পেকট্রাম, যেহেতু আমাদের হাসপাতালে সেফট্রাইজোন সাপ্লাই থাকে, আমরা সেফট্রাইজোনটা একদম হাইয়েস্ট ডোজে দিব, হ্যাঁ। 1 গ্রাম বিডি না দিয়ে 2 গ্রাম বিডি দিয়ে দিই আমরা। সেফোট্যাক্সিম দিতে পারি ইনজেক্টেবল, হ্যাঁ। অনেক সময় দেখা যায় অল্টারনেটিভ যদি ফ্লুরোকুইনোলিন রেজিস্ট্যান্স থাকে, যেহেতু আমাদের বাংলাদেশে সেটাও বেশি, এজিথ্রোমাইসিন আমাদের একটা ভালো ওষুধ, সেটা দিতে পারি আমরা, হ্যাঁ। তাহলে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ক্রনিক ক্যারিয়ারদের ক্ষেত্রে চিকিৎসা কি করি, পরীক্ষায় দেখেন অ্যাকিউট কেস না দিয়ে পরীক্ষা দিল ক্রনিক ক্যারিয়ার অফ দা টাইফয়েড ফিভার, একটা সিনারিও তৈরি করলো, সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট দিবেন সিপ্রোফ্লক্সাসিন 1 মাস। এই কথাটা বলছি, ঠিক আছে? ওকে। আর প্রিভেনশনের জন্য ভ্যাকসিন আছে, টাইফয়েড ভ্যাকসিন আছে, এই কথাটা একটু মনে রাখলেই চলবে। টুলারেমিয়া একটু দেখে রাখবেন, জুনোটিক ডিজিজ আমাদের বাংলাদেশে অত কমন না। বিদেশে বনে বাজারে যারা র্যাবিড, রডেন, ডোমেস্টিক ক্যাট, তারপরে যারা হাইকার বনে বাজারে ঘোরাফেরা করে, হাইকিং করে, টিক, মসকুইটো বাইট টাইট দিয়ে ফ্রান্সিসেল্লা টুলেরিয়ানসিস এইটা দিয়ে হতে পারে। এটা দিয়ে বেসিক্যালি কি হয়, গ্ল্যান্ডুলার ভ্যারাইটি, আলসারো গ্ল্যান্ডুলার দুইটা ভ্যারাইটি আছে, এটা একটু দেখবেন। আলসারো গ্ল্যান্ডুলার হচ্ছে লিম্ফোডেনোপ্যাথি থাকবে, স্কিন আলসার হবে, অথবা গ্ল্যান্ডুলার ভ্যারাইটি হচ্ছে পিওরলি লিম্ফোডেনোপ্যাথি হবে। এই তোমরা টুলারিয়ামিয়া মানেই হচ্ছে লিম্ফোডেনোপ্যাথি হবে। আরেকটা ভ্যারাইটি আছে একটু লেস কমন, সেটা হচ্ছে অকুলো গ্ল্যান্ডুলার ফর্ম, সেখানে আলসারেটেড কনজাংটিভাইটিস হয় আর রিজিওনাল লিম্ফোডেনোপ্যাথি হয়। সো এটা ট্রিটমেন্ট হচ্ছে আমরা ডায়াগনোসিস করতে গেলে অবশ্যই অ্যান্টিবডি দেখবেন, ডিএনএ ডিটেকশন করবেন। ট্রিটমেন্ট হচ্ছে সাধারণত আমরা অ্যামাইনোগ্লাইকোসাইড দিয়ে ট্রিটমেন্ট করি, স্ট্রেপ্টোমাইসিন অথবা জেন্টামাইসিন উইথ ডক্সিসাইক্লিন অর সিপ্রোফ্লক্সাসিন অফার্ড অ্যাজ অল্টারনেটিভ, ঠিক আছে? তাহলে এই কথাগুলো একটু মাথার মধ্যে রাখবো। এটা খুব একটা মানে বড় কিছু না, একটু দেখে রাখবেন রিডিং। মেলিওডোসিস স্যারদের প্রিয় কোশ্চেন, টপিক্যাল মেডিসিনের স্যার যারা আছেন, হ্যাঁ, বিশেষ করে রুবেদ আমিন স্যার, তারপরে এম এ ফায়েজ স্যার, এনারা কিন্তু, রিদওয়ান স্যার, এনারা টপিক্যাল মেডিসিনের স্যারদের খুবই পছন্দের একটা ডিজিজ হচ্ছে মেলিওডোসিস। মেলিওডোসিস নিয়ে অনেক কেস স্টাডি হয়েছে, বিএস মিমিউ, ডিএমসি, এগুলোতে অনেক কেস প্রেজেন্টেশন, সেন্ট্রাল কেস প্রেজেন্টেশন, অনেক ধরনের কেস রিপোর্ট এগুলো হয়েছে। সো মেলিওডোসিস কিন্তু স্যাররা পরীক্ষা দিতে পারেন, এই জন্য এগুলো একটু পড়বেন, হ্যাঁ। আপনি মনে করেন যে হয়তো মনে করলেন টাইফয়েড পরীক্ষায় দিবে, তারপরে স্টেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এগুলোর থেকে স্যাররা একটু ডিফারেন্ট। আপনার কতটুকু জ্ঞানের পরিধি কতটুকু দেখেন। এফসিপিএস পার্ট 1 এখানে যখন কোয়েশ্চেন থাকবে, এখানে আপনার কিন্তু জ্ঞানের একটা যাচাই হবে যে আপনি কমন ডিজিজ সেটা ডেপথে কত জানেন, আর আনকমন ডিজিজ গুলো সুপারফিশিয়ালি কেমন জানেন। এটা হচ্ছে স্যারদের একটা অ্যাসেসমেন্ট, হ্যাঁ। আপনি এখন স্টেফাইলোকক্কাস কি কি ডিজিজ করে এগুলো খালি পড়ে গেলেন, কিন্তু আপনি ব্রুসেলোসিস জিনিসটা জানলেন না, ল্যাপ্টোস্পাইরোসিস জানলেন না, কিকুচি ডিজিজ আপনি জানলেন না, মেলিওডোসিস জানলেন না, তাহলে আপনার লুকটা ব্রডেন হবে না। কারণ আপনি কিন্তু এফসিপিএস পার্ট 1 বা রেসিডেন্সি অ্যাডমিশনের পরবর্তীতে কিন্তু আপনাকে মেডিসিন পড়তে হবে, হ্যাঁ। আপনি যদি মেডিসিনে এফসি ক্যারিয়ার করেন তাহলে তো সেটা 5 বছরই আপনাকে
মেডিসিনই পড়তে হবে। কিন্তু যদি আপনি সাব স্পেশালিটিতেও করেন এফসিপিএস বা এমডি, সেক্ষেত্রেও কিন্তু আপনার 2 বছর ম্যান্ডেটরি ইন্টারনাল মেডিসিন পড়তে হবে। তাহলে তখন আপনাকে কিন্তু সিনারিও বেসড কোয়েশ্চেন দিবে যখন আপনার মিড টার্ম বা আপনার এখানে ফেজ এ পরীক্ষা হবে। তখন কিন্তু আপনাকে এইভাবে মেলিওডোসিস নিয়ে প্রশ্ন স্পেসিফিক করবে না। তখন আপনার প্রশ্ন দিবে যে 56-year diabetic farmer comes with you with multiple abscess formation. You have done a routine blood test, CBC, CRP এগুলো বেশি, neutrophilic leukocytosis, আল্ট্রাসোনোগ্রাফিতে মাল্টিপল অ্যাবসেস ইন দ্য লিভার অ্যান্ড স্প্লিন। সো হাউ উইল ইউ ইভালুয়েট দ্য পেশেন্ট? হ্যাঁ, হয়ে গেল। এই একটা প্রশ্ন। তাহলে মাল্টিপল অ্যাবসেস, হ্যাঁ, তাহলে মাল্টিপল অ্যাবসেস গায়ে ধরেন লিম্ফোডেনমাইটি কিছু আছে, আবার হচ্ছে লিভারে অনেকগুলো অ্যাবসেস, স্প্লিনে অনেকগুলো অ্যাবসেস। এখন আপনার ডায়াগনোসিস কি? তাহলে আপনি ধরেন অনেকগুলো অ্যাবসেস হয়েছে, তাহলে একটা তো যেহেতু পেশেন্ট ডায়াবেটিক, একটা আপনি অবশ্যই টিউবারকুলোসিস তো বলবেনই, কারণ মানে সিস্টেমিক ডিজিজ, ক্রনিক কেস, বেশিরভাগ বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি টিবি বলে দিলে কেউ না করবে না, বলতেই পারে না। কিন্তু আর কই ডায়াগনোসিস? আপনার মাথায় যদি আর ডায়াগনোসিস না থাকে তাহলে কিন্তু বিপদ। তাহলে এই জন্য আপনার ব্রড অ্যান্ড আউটলুক করতে হবে, এই জন্য জানতে হবে আপনাকে। তাহলে মেলিওডোসিস এই ডিজিজটা কিন্তু দেখেন এই যে আপনার যে অর্গানিজম সেটা থাকে বারকোল্ডেরিয়া সিডোমেলি। এটা থাকে সয়েল ওয়াটারে, বিশেষ করে রাইস প্যাডি ফিল্ড মানে ধান খেতে। তাহলে এটা ইনাকুলেশন, ইনহেলেশন দুই ভাবেই শরীরের মধ্যে ঢুকতে পারে। তাহলে ফার্মার যারা ধান খেতে খামারে কাজ করে, তাদের তো খালি পায়ে কাজ করে তারা, তাহলে ইনকুলেশন কাটা ছেঁড়া কত কিছু থাকে, তাহলে সেভাবেও ঢুকতে পারে। অথবা ইনহেলেশন তো কোনো ব্যাপারই না, যে কারো শরীরে ঢুকতে পারে। পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় তাহলে এই অ্যাবসেস গুলো দেখেন মাল্টিপল জায়গায় ছড়াতে পারে, লাংস, লিভার, স্প্লিন, কোনো বাদ নেই। ঠিক আছে, লাং, লিভার, স্প্লিন অ্যাবসেস হতে পারে। তাহলে দেখেন কারা কারা এদের সাসেপ্টেবল: ডায়াবেটিস, রিনাল স্টোন, থ্যালাসেমিয়া, সিভিয়ার বার্ন পেশেন্ট, সাসেপ্টেবল। দেখেন মোস্ট কমন ইন সাউথ এশিয়া। তাহলে সাউথ এশিয়াতে কিন্তু এটা হচ্ছে। তাহলে এত কমন একটা ডিজিজ অথচ আপনি আমি জানি না এর নাম, তাহলে তো হবে না। তাহলে মেলিওডোসিস আরো একটা সুন্দর কথা বলছে যে এটা এমনও হইতে পারে ইনিশিয়াল এক্সপোজারে ডিকেটস পরেও এটা কিন্তু প্রেজেন্টেশন আসতে পারে, একদম টিভির মতো ইনিশিয়াল এক্সপোজারে ডিকেটস পরে। আমরা যারা বক্ষব্যাধি হাসপাতালে আমি যেমন কাজ করি, হ্যাঁ, তো আমার শরীরে টিবি জীবাণুর অভাব আছে বলেন, কত প্রতিদিন স্মিয়ার পজিটিভ, নেগেটিভ, ডিসেমিনেটেড কত টিবি রোগী দেখতেছি। হ্যাঁ, টিবি রোগীর প্লুরাল ইফিউশন ড্র করতেছি, প্লুরোস্কোপি করতেছি, ব্রঙ্কোস্কোপিতে অ্যাসিস্ট করতেছি, ভবিষ্যতে হয়তো ইনশাআল্লাহ ব্রঙ্কোস্কোপি নিজেই করা শুরু করব। তো এই যে এত টিবি পেশেন্ট এত হ্যান্ডেল করতে, তাহলে কি এগুলো জীবাণু তো আছেই। এই আল্লাহর রহমতে ইমিউনো কম্পিটেন্ট বলে সুস্থ আছি। তাইলে এই যে এরকম মেলিওডোসিস এটাও কিন্তু একটা ক্রনিক সিস্টেমিক ডিজিজ। এটা কিন্তু ডিকেডস আফটার ইনিশিয়াল এক্সপোজারও হতে পারে, তাই না? নিউমোনিয়া ইজ দ্য মোস্ট কমন ফিচার। খুবই অবাক করার মতো একটা বিষয় যে এটার মোস্ট কমন ফিচার কিন্তু নিউমোনিয়া, নট অ্যাবসেস, বাট লোকালাইজড স্কিন নোডুল অ্যাবসেস সেপসিস স্পেশালি ইন দ্য ডায়াবেটিক্স অকার। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেটা কিন্তু অ্যাবসেস হিসেবে আসতে পারে। হেপাটাস প্লাজমা হতে পারে। চেস্ট এক্সরে দেখলে আপনাকে কিন্তু টিউবারকুলোসিসের ক্যাভিটি রিলেশনের মতো লাগতে পারে। তাহলে আরেকটা ডিসিশন আমরা পেলাম যে চেস্ট এক্সরে যদি একটা ক্যাভিটি রিলেশন পাই তাহলে তার একটা ডিফারেন্সিয়াল কিন্তু মেলিওডোসিস। আমরা চেস্ট এক্সরে একটা ক্যাভিটি রিলেশন পাইলে আমরা কি চিন্তা করতে পারি? একটা টিউবারকুলোসিস চিন্তা পারি, ক্যাভিটারি কার্সিনোমা চিন্তা করতে পারি, হিস্টোপ্লাজমোসিস চিন্তা করতে পারি, লাং অ্যাবসেস চিন্তা করতে পারি, তার সাথে অ্যাসপারগিলোসিস চিন্তা করতে পারি, তার সাথে আমরা মেলিওডোসিসটাও চিন্তা করতে পারি। সাবকিউটেনিয়াস টিস্যু অনেক জায়গায় যাইতে পারে। কালচার করতে পারি আমি ওইখান থেকে। এই স্পেশাল মিডিয়াটার নাম মনে রাখতে হবে অ্যাশডাউন আগার। অ্যাশডাউন আগার এই মিডিয়া সাহায্য করবে। এটা একটা এমসিকিউ হতে পারে। ট্রিটমেন্টে দেখেন এম্পেরিক্যাল থেরাপি আমরা দিব। অ্যাকিউট ইলনেসের ক্ষেত্রে আমরা কালচার আসার আগেই এম্পেরিক্যাল থেরাপি দিয়ে দিব। বড় অ্যান্টিবায়োটিক সেফটাজিডিম, মেরোপেনাম এই ধরনের অ্যান্টিবায়োটিক 2 থেকে 3 সাথে দেওয়ার পরে মেইনটেনেন্সে আমরা ওই ডক্সোসাইক্লিন অথবা কোট্রাইমোক্সোজোল দিতে পারি। অনেক সময় বড় অ্যাবসেস হলে এটা ড্রেন করাও লাগতে পারে। তাহলে দেখছেন এরকম একটা ডিজিজ আমরা না পড়লে কিন্তু চলবে না। এখান থেকেই কতগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতেই পারে। আচ্ছা, গেল নোকার্ডিওসিস নিয়ে অত বেশি পড়ার দরকার নেই আমাদের। এখানে কিছু কথা আছে। স্টাফিলোকক্কাল আমাদের 3টা ফুড পয়জনিং হয়, তাই না? আমরা কি দিয়ে মনে রাখতেছিলাম? BCS। বি তে ব্যাসিলাস, সি তে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, ব্যাসিলাস সিরিয়াস, সি তে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, আর এস তে হচ্ছে স্টাফিলোকক্কাস অরিয়াস। প্রত্যেকটাই ফুড পয়জনিং হয়। কোনটার কতক্ষণ পরে হয় সেটা মনে রাখতে হবে। স্টাফিলোকক্কাসে 1 থেকে 6 ঘন্টা, ব্যাসিলাসে হচ্ছে 12 থেকে 24, আর মাঝখানে কতটুকু থাকে?
1 থেকে 6, 12 থেকে 24, তাহলে কি মাঝখানে কত থেকে 6 থেকে 12, তাহলে সেটা লাগাই দেন ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। এই যে কইছে, এই যে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, দেখেন 6 থেকে 12, কি সহজ না? একদম সহজ। হ্যাঁ, স্টেফিলোকক্কাস 1 থেকে 6, ক্লস্ট্রিডিয়াম 6 থেকে 12, আর ব্যাসিলাস হচ্ছে 12 থেকে 24। শেষ। কোনটা কিসের সাথে? চিজ। চিজ যদি পরীক্ষায় প্রশ্ন থাকে, চিজ খাওয়ার পরে বা কুকড মিট খাওয়ার পরে, হ্যাঁ, বা বিশেষ করে ডেয়ারি প্রোডাক্ট, হ্যাঁ, এইটা বেশি থাকে। ডেয়ারি প্রোডাক্ট বা চিজ খাওয়ার পরে ফুড পয়জনিং হয়েছে, ডায়াগনোসিস স্টেফিলোকক্কাস। রিহিটেড ফ্রাইড রাইস, রিহিটেড ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস ফ্রিজে ছিল, হিট করে আবার খাইছে, কোন ডায়াগনোসিস? বেসিলাস সিরিয়াস। ঠিক আছে? আর ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস এবং ব্যাসিলাস সিরিয়াসে কিন্তু পেটে অনেক বেশ ক্র্যাম্প হয়। আর ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস হচ্ছে ইমপ্রপারলি বা ইনকমপ্লিটলি কুকড অথবা স্টোরড ক্যান ফুড, সেখানে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস হতে পারে। ক্যান কুক, ক্যান মিট বিদেশে হয়, ওরা খায়, পয়েন্ট সোর্স আউটব্রেক এটা হতে পারে। পিকবেল জিনিসটা কি এটা একটু দেখবেন, দাগানো আছে, পড়ে দিবেন। ক্যাম্পাইলোব্যাক্টার, বলেন তো কোথায় আমরা ক্যাম্পাইলোব্যাক্টার পড়তে পারি? ক্যাম্পাইলোব্যাক্টার দিয়ে পরীক্ষায় আপনার কি প্রশ্ন আসতে পারে? ক্যাম্পাইলোব্যাক্টার দিয়ে যে প্রশ্ন আসতে পারে তার নাম হচ্ছে জিবিএস, গিয়ানবারি সিনড্রোম। এইটা কিন্তু আপনার পরীক্ষায় আসতে পারে ক্যাম্পাইলোব্যাক্টার দিয়ে, কারণ ক্যাম্পাইলোব্যাক্টার দিয়ে ইনফেকশনের পরে জিবিএস এর একটা কিন্তু হতে পারে, আউটব্রেক হতে পারে, তাই না? তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন এই যে বলছে যে ইটস লিড টু জিবিএস, এইটা একটা। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের একটা ভ্যারাইটি হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। তাহলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এটার সাথে ক্যাম্পাইলোব্যাক্টার অ্যাসোসিয়েশন আছে, গিয়েনবেরি সিনড্রোমের সাথে ক্যাম্পাইলোব্যাক্টারের একটা অ্যাসোসিয়েশন আছে। এইটা হচ্ছে সাধারণত ফিকো ওরাল রুটের মাধ্যমেই যাচ্ছে, চিকেন বিফ কন্টামিনেটেড মিল্ক প্রোডাক্ট দিয়েই হচ্ছে। হ্যাঁ, ক্যাম্পাইলোব্যাক্টার ইনফেকশন বলতেছে মোস্ট কমন কজ অফ ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রেন্টারিটিস ইন দ্য ইউকে, ইউকের কথা বলছে, আমাদের বাংলাদেশে দরকার নাই অত। কোলিক অ্যাবডোমিনাল পেইন হয়, অ্যাপেন্ডিসাইটিসের মতো মিমিক করে, তাহলে একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিন্তু ক্যাম্পাইলোব্যাক্টার গ্যাস্ট্রেন্টারিটিসের একটা ডিফারেনশিয়াল হচ্ছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, হ্যান ত্যান এগুলো তো হবেই, ইভেন ব্লাডি ডায়রিয়াও হইতে পারে। এই তো ট্রিটমেন্ট হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, ট্রিটমেন্ট সিম্পল অ্যাজিথ্রোমাইসিন। ঠিক আছে? ওকে। স্যালমোনেল্লার আরো অনেক ভ্যারাইটি আছে, সেগুলো এখানে একটু লেখার চেষ্টা করছে, যেমন স্যালমোনেল্লা টাইফিমুরিয়াম, সেটা দিয়ে কি হয়, হ্যাঁ, তারপরে এই তো এটা একটু রিডিং দিয়ে রাখবেন। আচ্ছা, ইকোলাই, ইকোলাই ইকোলাইয়ের 5টা ভ্যারাইটি নিয়ে এখানে আলোচনা করছে। মেনি সেরোটাইপস ইকোলাই পার্ট অফ দ্য হিউম্যান গাট মাইক্রোব। ইকোলাই আমাদের গাটে কিন্তু মাইক্রোবায়োটা হিসেবেই থাকে। বাট ক্লিনিক্যাল ডিজিজ কখন হয়? Require colonization with a new or previously unrecognized strain or the acquisition by current colonizing bacteria of a particular pathogenicity factor for mucosal attachment or toxin production. সহজ কথাই হচ্ছে যারা ছিল তারা কোনো কারণে ব্যাকটেরিও ফেজ বা কোনো আপনার ইয়ার সাহায্যে, মানে কোনো কারণে তারা আপনার ওই যে লাইসোজেনিক, হ্যাঁ মনে পড়ছে, লাইসোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে তারা প্যাথোজেনিসিটি অর্জন করলো, তাহলে তা দিয়ে হতে পারে। অথবা নতুন কোনো ইকোলাই একটা স্টেইন যেটা আমাদের মানে ইন্টেস্টাইনের কাছে অপরিচিত, সেটা এসেও কিন্তু আপনার ডিজিজ করতে পারে। ট্রাভেলার্স ডায়রিয়া, তাহলে ট্রাভেলার্স ডায়রিয়া কি দিয়ে হয়? ইকোলাই দিয়ে হয়, এটা মাথায় রাখতে হবে। এন্টারোটক্সিজেনিক ইকোলাই, এটা দিয়ে মূলত ট্রাভেলার্স ডায়রিয়া হয়। হিট ল্যাবাইল, হিট স্টেবল, দুই ধরনের এন্টারোটক্সিন আছে। সেক্রেটরি ডায়রিয়া করে, কোনো ব্লাড লাগে না। অ্যান্টিবায়োটিক সাধারণত লাগে না, সেলফ লিমিটিং। এন্টারো ইনভেসিভ ইকোলাই, এখানে কিন্তু অনেকটা শিগেলা ডিসেন্ট্রির মতো, অর্থাৎ ব্লাডি ডায়রিয়া হয়, কোনো এন্টারোটক্সিন এখানে হচ্ছে না, অ্যাবডোমিনাল ক্রাম্প হচ্ছে, এইটাও কিন্তু ইউজুয়ালি সেলফ লিমিটিং। এন্টারোপ্যাথোজেনিক ইকোলাই, ঠিক আছে, এইটা ইনফ্যান্ট ডায়রিয়ার জন্য বেসিক্যালি মানে দায়ী। নন ব্লাডি ডায়রিয়া করে সাধারণত, এটা কোনো ব্যাকটেরিমিয়া করে না। এন্টারো অ্যাগ্রিগেটিভ ইকোলাই, অ্যাগ্রিগেটিভ ইকোলাই হচ্ছে অ্যাডহেয়ার থাকে মিউকোসা এন্ড প্রোডিউস এ লোকালি অ্যাক্টিভ এন্টারোটক্সিন, স্ট্যাকড ব্রিক অ্যাগ্রিগেশন, আর এটা প্রলং ডায়রিয়া করতে পারে, অর্থাৎ এটাও কিন্তু আপনার ওয়াটারি ডায়রিয়া করতেছে। তাহলে ওয়াটারি ডায়রিয়া করতেছে কে কে? প্যাথোজেনিক মানে নন ব্লাডি আর কি, নন প্যাথোজেনিক, অ্যাগ্রিগেটিভ আর হচ্ছে টক্সিজেনিক। আর ইনভেসিভ করতেছে ব্লাডি ডায়রিয়া, হেমোরেজিকও কিন্তু ব্লাডি ডায়রিয়া করতে পারে। ঠিক আছে? এবং এটার একটা ভ্যারাইটি আছে
O157H7, যেটা দিয়ে মূলত একটা ডিজিজ হচ্ছে, এটা আমরা সবাই মোটামুটি নাম জানি, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। ঠিক আছে? তাহলে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের জন্য দায়ী কোন অর্গানিজম? ইকোলাই 0157H7। ঠিক আছে? ভেরোটক্সিন প্রডিউসিং ইকোলাই অর্গানিজম হ্যাজ অ্যান লো ইনফেক্টিভ ডোজ। এই তো মোটামুটি কিছু লেখছে। এই যে এইখানে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের কথা বলা হচ্ছে, কিভাবে এটা হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম করতেছে, হিমোলাইসিস করে ফেলে, তাই না? ওকে, এই তো এগুলো নিয়ে আর খুব বেশি বলার দরকার নেই। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমটা মূলত আমরা মানে হেমাটোলজিতে ভালোভাবে পড়বো, কারণ এখানে ডায়ালাইসিস করা লাগে, অনেক সময় প্লাজমা এক্সচেঞ্জ করা লাগে। অ্যান্টিবায়োটিকটা আমরা এখানে একদম অ্যাভয়েড করবো, এটা একদম লাল কালি দিয়ে লিখে দেওয়া উচিত। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে কিন্তু অ্যান্টিবায়োটিক মানে একদমই ইউজ করা যাবে না, কারণ বেসিক্যালি এই রোগটা হচ্ছে টক্সিন দিয়ে। আমি অ্যান্টিবায়োটিক দিব, ব্যাকটেরিয়া মইটা আরো টক্সিন রিলিজ করবে, অবস্থা খাল হয়ে যাবে একদম, সুতরাং এটা করা যাবে না। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে কোশ্চেন থাকে থাকে থাকে। ঠিক আছে? ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি খুবই প্রিয় কোশ্চেন ছাত্রদের। আপনি যদি এমআরসিবি দিতে চান, কোশ্চেন অবশ্যই থাকবে, কারণ এটা এবং ছাত্রদের খুবই ফেভারিট এটা। হ্যাঁ, ইভেন আমাদের ইয়েতেও আসছিল, না আমাদের আসে নাই, এর আগে কোনো এক মানে ফেজের অন্য কোনো এক পরীক্ষায় অস্পিতেও আসছিল, এন্ডোস্কোপি ছবি দিয়ে দিছিল, সিউডোমেমব্রেনাস কোলাইটিস। ডেভিডসনও দেখবেন ছবি আছে, এখানেই মনে থাকার কথা। এই তো দেখেন সিউডোমেমব্রেনাস কোলাইটিস এর ছবি, এটা এন্ডোস্কোপি না, মানে কোলোনোস্কোপি ছবি দিয়ে দিছে, সিউডোমেমব্রেনাস কোলাইটিস। তাহলে এই সিউডোমেমব্রেনাস কোলাইটিস হয় কোন ব্যাকটেরিয়া দিয়ে? ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। ঠিক আছে? is the most common cause of antibiotic associated bacteria. অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যদি কোনো ডায়রিয়া হয় এবং সেই ডায়রিয়াটা যদি কিছুটা ব্লাড স্টেইনড হয় এবং কোলোনোস্কোপি করে যদি আমরা এরকম সিউডোমেমব্রেন পাই, তাহলে ডায়াগনোসিস হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। তো এই ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি সাধারণত কোন কোন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এটা হতে পারে সেটা আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে? এইটাই পরীক্ষায় দেয়, হুইচ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ইজ রেসপন্সিবল ফর দিস কাইন্ড অফ ডায়রিয়া। ঠিক আছে? আমি একটু দাগায় রাখলাম, এগুলো পড়বেন। অ্যান্টিবায়োটিক গুলো মনে রাখবেন, আমি যে সূত্রটা মনে রাখতাম, সি যুক্ত অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিক গুলোর নামের আগে সি আছে, আপনি দেখবেন যে সেই সমস্ত অ্যান্টিবায়োটিক গুলোই আপনার সিউডোমেমব্রেনাস কোলাইটিস করে। ঠিক আছে? আমি অ্যান্টিবায়োটিক গুলোর নামগুলো একটু দাগায় দিতে চাচ্ছিলাম, কোথায় আছে দেখি তো। অ্যান্টিবায়োটিক গুলো সি, যেমন ধরেন ফ্লুরোকুইনোলন, সিপ্রোফ্লক্সাসিন, সি আছে। তারপরে থার্ড ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন, থার্ড ফোর্থ জেনারেশন, হ্যাঁ, সেকেন্ড বা ফার্স্ট জেনারেশন না, থার্ড ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন, সেখানে সি আছে। ক্লিন্ডামাইসিন, সেখানে সি আছে। সেই জন্য যেই অ্যান্টিবায়োটিকের নামে মোটামুটি সি আছে, সেগুলোই হচ্ছে আপনার এই ইয়ে করতে পারে, সিউডোমেমব্রেনাস কোলাইটিস করতে পারে। ইনভেস্টিগেশন CDI, Clostridium difficile, therefore is current practice, okay. এই যে ডিটেকশন অফ গ্লুটামেট ডিহাইড্রোজিনেস, এটা এনজাইম, নিউক্লিক অ্যাসিড পিসিআর, এটা করা যেতে পারে। রেকটাল অ্যাপিয়ারেন্স অফ সিগমাইডোস্কোপি, এইটা তো বললামই, সিউডোমেমব্রেন। চেস্ট এক্সরে থ্রু পারফোরেশন, এটা গেল। দ্য প্রেসিপিটেটিং অ্যান্টিবায়োটিক শুড বি স্টপ, যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর এটা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে স্টপ করতে হবে। অবাক করা বিষয়, অ্যান্টিবায়োটিক গুলোর নাম কোথায় গেল? ফলোইং এখানে একটা কথা মনে রাখতে হবে যে প্রেজেন্টেশন মে রিজেম্বল অ্যাকুট আলসারেটিভ কোলাইটিস উইথ ব্লাডি ডায়রিয়া, ইভেন টক্সিক ডাইলেটেশন এন্ড পারফোরেশন। তাহলে সিউডোমেমব্রেনাস কোলাইটিসে আপনার কি কি কমপ্লিকেশন হতে পারে? ব্লাডি ডায়রিয়া, ফিভার, টক্সিক ডাইলেটেশন অফ দ্য ইন্টেস্টাইন, পারফোরেশন আর প্যারালাইটিক আইলিয়াস। তাহলে এই কমপ্লিকেশন গুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, অ্যান্টিবায়োটিক গুলোর নাম আমি দেখতেছি যে এই জায়গাটা নাই, হয়তো অন্য কোনো একটা জায়গায় আছে। অ্যান্টিবায়োটিক গুলোর নাম অবশ্যই জানতে হবে। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি অনেকগুলো অ্যান্টিবায়োটিক নাম বলে দিছি, আপনারা লিখে রাখবেন। হ্যাঁ, থার্ড ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন, 1 নম্বর সি। 2 নম্বর সি হচ্ছে ক্লিন্ডামাইসিন। 3 নম্বর সি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন এন্ড আদার ফ্লুরোকুইনোলন। ঠিক আছে? এই তিনটা সি লিখে রাখেন, এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পড়বে। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যানেজমেন্টটা খুব অদ্ভুত। ম্যানেজমেন্টটা অদ্ভুত হচ্ছে কারণ এর যে আপনার
মানে মানে আপনি তো অবশ্যই স্টপ করবেন। ১ নম্বর চিকিৎসা হচ্ছে প্রিসিপিটেটিং অ্যান্টিবায়োটিক স্টপ। এটা হচ্ছে ১ নম্বর চিকিৎসা। ঠিক আছে? ২ নম্বর চিকিৎসা হচ্ছে প্রচুর পরিমাণে ফ্লুইড দিতে হবে এবং বাওয়েল রেস্ট দিতে হবে। ফ্লুইড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পেশেন্টের যেহেতু ডায়রিয়া হয়েছে ডিহাইড্রেশন কমানো এবং তাকে একটা অল্টারনেটিভ সাপোর্টিভ নিউট্রিশন দেওয়া। এবং কারণ বাওয়েলে নাথিং পারোরাল তাকে রাখতে হবে। বাওয়েলটাকে রেস্ট রাখতে হবে। ৩ নম্বরে হচ্ছে আপনাকে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি লাগবে এখানে। অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি লাগবে যেটা সেটা হচ্ছে ভ্যানকোমাইসিন। এখন কথা হচ্ছে আমরা জানি ভ্যানকোমাইসিন অলওয়েজ আইভি আমরা দেই, তাই না? কিন্তু এইটাই হচ্ছে একমাত্র রোগ যেখানে ভ্যানকোমাইসিন আমরা ইউজ করব হচ্ছে ওরালি। ওরালি ইউজ করব। খেয়াল করে দেখেন ১২৫ মিলিগ্রাম ওরালি 4 টাইমস ডেইলি ফর 7 to 10 ডেইজ। ভ্যানকোমাইসিন ওরালি। এখন প্রশ্ন হচ্ছে ভ্যানকোমাইসিন ওরালি কি ট্যাবলেট পাওয়া যায়? না, পাওয়া যায় না। তাইলে ওই ইনজেকশনটাই ভাইঙ্গা মুখ দিয়ে খাইতে হবে। ঠিক আছে? ভেরি ইম্পোর্টেন্ট। হুইচ হাজ রিপ্লেসড দ্য ইউজ অফ মেটোনিডাজোল গেল। আরেকটা ওষুধের নাম এখানে বলতেছে ফিডোক্সামাইসিন। ঠিক আছে? ফিডোক্সামাইসিন। এটাও একটা খুব ভালো ওষুধ কিন্তু প্রবলেমটা হচ্ছে এটার এক্সপেন্সিভ অনেক। কিন্তু এটা ভ্যানকোমাইসিনের থেকে ভালো কাজ করে। ঠিক আছে? ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন এন্ড গ্লুকোকর্টিকয়েড এটাও কিন্তু সামটাইমস মোস্ট সিভিয়ার এবং রিফ্র্যাক্টরি কেসে এটা দিতে পারি। তাহলে মোস্ট সিভিয়ার রিফ্র্যাক্টরি কেসে আমরা কোনটা দিই? আইভিআইজি অথবা স্টেরয়েড দিতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট দেখেন বলতেছে ফিকাল ট্রান্সপ্লান্টেশন from a healthy donor is increasingly used to manage relapse case. তাহলে আরো একটা ইম্পর্টেন্ট আমরা জিনিস দেখলাম ফিকাল ট্রান্সপ্লান্টেশন কি অদ্ভুত জিনিস তাই না? তাহলে মাইনছের ফিসেস নিয়া ওর পেটের মধ্যে ঢুকাই দিব। অদ্ভুত। আচ্ছা, বেসলোটক্সুম্যাব ইজ এ মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা ট্রায়ালের মধ্যে আছে, হয়তো চলে আসতে পারে। অনেক সিভিয়ার কেসে টক্সিক ডাইলেটেশন হয়ে গেলে সার্জিক্যাল ইন্টারভেনশনও রাখতে পারে। সো হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন ইন সিউডোমোনাস কোলাইটিস? ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বন্ধ করব, ফ্লুইড দিব, বাওয়েল রেস্ট দিব, ভ্যানকোমাইসিন ওরালি দিব, ফিডোক্সামাইসিন আরেকটা নতুন ওষুধ সেটাও দিতে পারি আমরা। সিভিয়ার কেসে আইভিআইজি অথবা স্টেরয়েড। আর আরেকটা খুব ভালো অপশন হচ্ছে বা আন্ডার অবজারভেশন বা আন্ডার স্টাডিতে আছে ফিকাল ট্রান্সপ্লান্টেশন। ঠিক আছে? এটা অলরেডি এস্টাবলিশড ট্রিটমেন্ট অপশন। আরেকটা হচ্ছে আন্ডার ট্রায়াল আছে বেসলোটক্সুম্যাব ইজ আ ওয়ান কাইন্ড অফ মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করব আপনারা সিউডোমোনাস কোলাইটিস কেউ মিস করবেন না। এটা পড়তে হবে পরীক্ষার জন্য। ইম্পর্টেন্ট সাবজেক্ট ফেভারিট। কলেরা। কলেরা তো বাংলাদেশি রোগ। এটা নিয়ে আমি মনে হয় তেমন কিছু না বললেও চলবে। কলেরাটা আপনারা নিজ দায়িত্বে পড়ে নিবেন। কোশ্চেন এখান থেকে তেমন একটা আসে না। ক্লিনিক্যাল ফিচারটা দেখবেন কি হইতে পারে। ট্রিটমেন্ট তো আপনারা জানেন। মূলত এখানে টেট্রাসাইক্লিন ইউজ করা হয়। ইউজুয়ালি সেলফ লিমিটিং। তারপরও এখানে মেইন ট্রিটমেন্টটাই হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ওয়াটার আর ইলেক্ট্রোলাইট। ঠিক আছে? রিঙ্গার্স ল্যাকটেটটাই আমরা কমনলি দেই। এই সাধারণত ট্রিটমেন্ট লাগে না, সেলফ লিমিটিং। বাট তারপরে অনেক সময় সিভিয়ার ডিহাইড্রেশন বা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে 3 ডেজ ট্রিটমেন্ট উইথ টেট্রাসাইক্লিন অথবা সিঙ্গেল ডোজ অফ ডক্সিসাইক্লিন 300 মিলিগ্রাম অর সিপ্রোফ্লক্সাসিন 1 গ্রাম ইন অ্যাডাল্টস। মানে সিপ্রোমেট্রো আমরা মানে দেই না? কিন্তু একটা ডায়রিয়া হলে আমরা তো উপজেলায় দিতাম কি সিপ্রোমেট্রো। সিপ্রো দিতাম কেন সেটা তো না হয় বুঝলাম যে সিপ্রো দিলে অ্যান্টিবায়োটিক ধরেন আপনার ইকোলাই হোক বা কলেরা হোক সেগুলো তো মারা যায়। মেট্রো যে কেন দিতাম সেটা আমি আজ পর্যন্ত বুঝলাম না। এই মেট্রো দেওয়ার তো আসলে রোল নাই। মেট্রো আমরা কখন দেই বলেন তো? মেট্রোনিডাজোল আমরা দিই অ্যানারোবিক ইনফেকশন কাভারেজের জন্য। লাইক কারো গ্যাস গ্যাংগ্রিন হইছে, কারো বাওয়েলের মধ্যে সিভিয়ার ইনফেকশন হয়ে তার ওয়াটারি ডায়রিয়া হচ্ছে অথবা ওই যে একটা আছে না এন্টামি বা হিস্টোলাইটিকা দিয়ে অ্যামিবিয়াসিস হয়েছে বা অ্যামিবিক ডিসেন্ট্রি হয়েছে সেক্ষেত্রে মেট্রোনিডাজোল দিব আমরা। আদারওয়াইজ এই মেট্রোনিডাজোল কিন্তু খুব একটা দেয়া হয় না। তারপরে আমরা ওই শিখে রাখছি ওই সিপ্রোমেট্রো দিতে হবে। কিন্তু আসলে মেট্রোনিডাজোল কোনো এখানে দরকারই নেই। সিপ্রো দিলেই এনাফ। অথবা অল্টারনেটিভ অ্যাজিথ্রোমাইসিন আমরা দেই আরকি। আপনি কলেরাতে কিন্তু অ্যাজিথ্রোমাইসিনও দিতে পারবেন, সমস্যা নেই। প্রিভেনশন দরকার নাই এখানে। ব্যাসিলারি ডিসেন্ট্রি একবার রিডিং দিবেন, হ্যাঁ, বেশি কিছু এখানে লাগবে না। ক্লিনিক্যাল ফিচারটা দেখবেন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট। ওই যে ব্যাসিলারি ডিসেন্ট্রি ট্রিটমেন্ট হচ্ছে দেখেন ওই অ্যাজিথ্রোমাইসিন, সেফট্রাইজোন অথবা সিপ্রোফ্লক্সাসিন। এই তো ট্রিটমেন্ট। এই নিয়ে আর কোনো নেই। হ্যাঁ, হয় সিপ্রো না হয় অ্যাজিথ্রো। এইটাই দিবেন আপনি। ডায়রিয়া হোক হোক আর ব্লাডি হোক। এন্টামিবা যদি চিন্তা না করেন তাহলে হয় সিপ্রো অথবা মেন্টো দিয়ে আপনি চিকিৎসাটা করবেন। ডিপথেরিয়া। তাহলে ডিপথেরিয়া হচ্ছে আরো একটা ডিজিজ। আমরা কতটুকু পড়লাম বলেন তো? অনেক পড়ে ফেলছি নাকি?
কত পৃষ্ঠা পর্যন্ত, এটা কত নম্বর পেজ? 312। আমি তো ভাবছিলাম 18 পর্যন্ত পড়াবো, তাই না? আমাদের কিন্তু আজকে 4 নম্বর ক্লাস, এরপরে আরো দুটো ক্লাস আছে। আমরা 6 নম্বর ক্লাসে শেষ করব। আমরা আজকে কত পেজ পড়তেছি একটু বলেন তো? আমরা পেজ শুরু করেছি আজকে এইটা থেকে, ধরেন এন্ট্রি একেবারে এটা 308 থেকে শুরু করছি, তাহলে আমাদের 300 অ্যাটলিস্ট 318 বা 20 পর্যন্ত পড়া উচিত, তাই না? এটা আছে মনে হয় 340 পেজ বা এরকম কিছু একটা আছে। ঠিক আছে, সমস্যা নাই, আমরা আস্তে ধীরে পড়ি। লাস্টে আমরা আরো লাস্টের দিকে তো এত বেশি কিছু নাই, আমরা শেষ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। রিল্যাক্স, একদম চিন্তা করবেন না। হ্যাঁ, এখন আসেন আমার কিছু জিনিস নিয়ে পড়াশোনা করি। রেসপিরেটরি ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাই না? আমি রেসপিরেটরি ডাক্তার, তাহলে আমার এখন আপনাদের সাথে একটু রেসপিরেটরি নিয়ে পড়াশোনা করা উচিত। আপনারা কয়জন রেসপিরেটরি মেডিসিনে আসতে চান? একটু কমেন্ট করেন তো দেখি। যদিও এখানে বেশি মানুষ লাইভে থাকে না, পরে ইয়া দেখা কি আমার কি নিয়ে দেখা যাচ্ছে না? ও মাই গড, আমার লাইভ দেখা যাচ্ছে তো? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি আমার লাইভটা নিজেই দেখতে পাচ্ছি না। ও ঠিক আছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, হ্যাঁ, অনেকে হয়তো পরে দেখেন। আমি কয়েকজনকে দেখি যে সবসময় ক্লাসে লাইভে থাকার চেষ্টা করেন, যেমন ডক্টর সারা দিশা, সাকিব ইমাম, শিহাবুদ্দিন চাকি, আরো দুই একজন আছে যেটা আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তারা দেখি প্রায়শই লাইভে থেকে ক্লাস দেখার চেষ্টা করেন। খুবই ভালো। দিস ইজ ভেরি পজিটিভ। That means that you are trying to achieve something. হ্যাঁ, আপনার আগ্রহ আছে ডেভিডসন পড়ার জন্য। I don't know, you people are really trying to trying to enter in any kind of post graduation course or not, but maybe আপনারা অনেকে হয়তো ফিফথ ইয়ার স্টুডেন্ট অথবা ইন্টার্নি করতেছেন বা হয়তো পরে পরীক্ষা দিবেন, বাট your try uh, uh, signifies that you have a very bright future in a very short time, because এই যে আপনি কষ্ট করে এত রাতেও মনোযোগ নিয়ে ক্লাসটা থেকে কিছু গেইন করার চেষ্টা করতেছেন, এইটাই কিন্তু দেখবেন যে পরীক্ষার সময় যখন আপনি প্রিপারেশন নেবেন এই কথাগুলো মাথার মধ্যে থাকবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে না, যে এই ডেভিডসন আমিও তো পড়ে দেখতে পাচ্ছি। আপনার সামনে একটা ডেভিডসন আছে। আপনিও পড়লেও আপনার সামনে বইয়ে যা লেখা আছে আমিও এখানে তাই তো দেখাচ্ছি। নতুন কিছু তো দেখাচ্ছি না। হ্যাঁ? চাইলে তো দেখানো যেতেই পারে। ধরেন আমি ডিপথেরিয়া বা নিউমোনিয়া নিয়ে ১ ঘন্টা লেকচার দিলাম। সেখানে হয়তো আমি অনেক আমাদের বিভিন্ন বই খাতা মানে স্পেশাল, আমাদের অক্সফোর্ড রেসপিরেটরি, তারপরে ধরেন আমাদের মারে নাদাল, বমস, তারপরে হচ্ছে ক্রফটন, এই ধরনের বইগুলো থেকে আমি অনেক নিউমোনিয়া নিয়ে একটা লেকচার সাজায়া বিরাট কথাবার্তা বললাম। হ্যাঁ, আপনি হয়তো মনে করেন, "আরে বাপরে! কত অনেক কথাবার্তা বলতেছে।" তাতে লাভ নাই তো, তাই না? আপনার তো তাতে উপকার হবে না। আপনার উপকারটা হবে যে ডেভিডসনে নিউমোনিয়া, ডিপথেরিয়া, এন্টারিক ফিভার, মিলিডোসিস, ব্রুসেলোসিস এখান থেকে যা লেখা আছে সেইটাই ভালো করে মাথার মধ্যে ঢোকানো। সেইটাই কিভাবে সহজে মনে রাখা যায়। এতগুলা লাইন থেকে কোন কি পয়েন্ট গুলো আমি মাথার মধ্যে রাখবো, কোনগুলো প্র্যাকটিক্যালি কাজে লাগবে, পরীক্ষার কোয়েশ্চেনটা কিভাবে আসবে, এটা জানাই হচ্ছে উদ্দেশ্য। নতুন কোন লাইন এখানে সংযোজন করার দরকার নাই, বা মানে আমি প্রয়োজন মনে করি না। আমি তো দেখলাম কোশ্চেন বিভিন্ন রকম তো দেখতেছি। আমরা নিজেরও পরীক্ষা দিয়ে আসছি। এখনো স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে। এই স্যাররা ঘুরে ফিরে ডেভিডসনের ভিতরেই থাকে। স্যারদের একটাই চাওয়া, পার্ট 1 এ ছেলেপেলে যেন ডেভিডসনটা পড়ে। ডেভিডসনটা যেন পড়ে তারা যেন এখান থেকেই কোশ্চেনটা করবে। অ্যান্সারও এখানেই থাকবে, তারা যেন সেটা পারে। হয়তো সিনারিওটা তারা তৈরি করে দিবে। সিনারিও তো থাকতেই পারে। হ্যাঁ? কিছু সিনারিও তো অবশ্যই তৈরি করে দেবে। কিন্তু সেই সিনারিওর টাচ, সেই সিনারিওর কোন না কোন দিক থেকে আলোচনা ডেভিডসনে অবশ্যই আছে। এতে কোন সন্দেহ নাই। এই স্যাররা কখনোই হ্যারিসন বা আদার কুমার ক্লার্ক বলেন, যত বড় বই থাকুক না কেন, হ্যাঁ? কারেন্ট মেডিসিন বা যেখানে থেকে হোক না কেন, এত বড় জায়গা থেকে প্রশ্ন করে না। পার্টনের জন্য ডেভিডসনই হচ্ছে বই। এই ডেভিডসন আপনি যতবারই পড়বেন, ততবারই আপনার মনে হবে নতুন পড়তেছি। আমি যখন এফসিপিএস পার্টনের সময় ডেভিডসন পড়ছি,
তখন তো বই নতুনই, সেখানে তো ৩-৪ বার পড়া হইছে। আবার যখন আমি ফেজে পরীক্ষার সময় ডিভিশন পড়ি তখনও মনে হচ্ছে বাবারে এগুলো কোথায় পড়ছিলাম? মনেই নাই। পড়ি আর ভুলি, ভুলি আবার পড়ি, আবার পড়ি আবার ভুলে যাই। আবারও কিন্তু পড়াচ্ছি। কথা বুঝছেন না? একজন লিখছেন, শিহাবুদ্দিন জাগি, স্যার রেসপিরেটরি মেডিসিনে কন্টামিনেশন এর ভয় বেশি। ওকে, হ্যাঁ, দ্যাটস ট্রু। উই দ্য রেসপিরেটরি ফিজিশিয়ান আর আ ভেরি আ ডেডলি হিউম্যান বিং। আমাদের ধারে কাছে আসলে ধ্বংস হয়ে যাবেন, ঠিক আছে? বিকজ উই হ্যাভ আ হিউজ কন্টামিনেশন ইন আওয়ার বডি। বাট বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ উই আর স্টিল লিভিং। ঠিক আছে? সো ঠিক আছে, রেসপিরেটরি মেডিসিনে কন্টামিনেশনের ভয় বেশি। দ্যাটস ট্রু। বাট তারপরও রেসপিরেটরি মেডিসিন ইজ এ ভেরি মাচ চ্যালেঞ্জিং প্রফেশন, জব। অ্যান্ড আই থিংক মেডিসিনের কিছু কিছু ডিজিজের মধ্যে ইউ পিপল নো দ্যাট মেডিসিনের ডিজিজ গুলো হচ্ছে খুবই ক্রনিক ডিজিজ। মেডিসিনের ডিজিজ গুলো আমরা সবসময় সম্পূর্ণ কিওর করতে পারি না। বাট কিছু রিওয়ার্ডিং ব্যাপার যদি থেকে থাকে, আই থিংক রেসপিরেটরি মেডিসিন ইজ ওয়ান অফ দেম। ইজ ওয়ান অফ দেম বিকজ আমরা রেসপিরেটরি মেডিসিনে একটা নিউমোনিয়া পেশেন্ট, আজকে খুব কাশি, শ্বাসকষ্ট, খুব খারাপ অবস্থা, আপনি লাংসে দেখতেছেন কনসোলিডেশন দেখা যাচ্ছে, পেশেন্টের সিভিয়ার কাফ উইথ স্পুটাম প্রোডাকশন, পেশেন্ট হয়তো তার কনসাসনেস লেভেল, অনেক সময় দেখবেন যে নিউমোনিয়া কিন্তু লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। সেখানে কিন্তু পেশেন্টকে আমরা খুব ভালোভাবে যদি ম্যানেজ করতে পারি উইথ প্রপার অ্যান্টিবায়োটিক অ্যান্ড আদার কাইন্ড অফ ম্যানেজমেন্ট, এই পেশেন্ট দেখবেন ২ সপ্তাহ পরে কনসোলিডেশন নাই। আমরা এনআইডিসিতে এমন রোগী ভর্তি দিছি যে পেশেন্টের কনসোলিডেশনটা এমন দেখে মনে হচ্ছে ম্যাস লেশন, মানে ব্রঙ্কিয়াল কার্সিনোমা টাইপ দেখে মনে হচ্ছে কনসোলিডেশন, কিন্তু কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ওকে, আমরা পেশেন্টকে এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতেছি, পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে, বাট আমরা তারপরে রুটিনলি একটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করে দেখলাম, এবং আপনি চিন্তা করবেন যে অবাক করা বিষয়, 10 দিন পরে দেখি যে কিছু নাই। হ্যাঁ, কই চলে গেল? হায়, হায়! হ্যাঁ, তাহলে এই যে দেখলাম এক্স-রে তে দেখলাম ম্যাস লেশন। এখন সিটি স্ক্যান করে দেখি কিছু নাই। কারণ আসলে ওই ৭-১০ দিন যে অ্যান্টিবায়োটিক পাইছে, ওতে কনসোলিডেশন ভালো হয়ে গেছে। তাহলে এই পেশেন্ট দেখছেন? তাহলে আমরা এক চিন্তা করলাম কিন্তু পেশেন্ট আসলে নিউমোনিয়ার পেশেন্ট ছিল। আমরা প্লুরাল ইফিউশন দেখতেছি, ভাবতেছি যে প্লুরাল ইফিউশন ড্র করব বা হচ্ছে এটাকে টিবি লাইনে ম্যানেজ করব, অথবা এটা টিউবারকুলাস প্লুরাল ইফিউশন। অথচ পেশেন্টকে দেখা যাচ্ছে কয়েকদিন পরে এক্স-রে বা সিটি স্ক্যান করে দেখি যে না, ইফিউশনটা অল্প একটু আছে। তার মানে পেশেন্ট ইমপ্রুভিং হচ্ছে অ্যান্টিবায়োটিক। সো নিউমোনিয়া পেশেন্ট, টিউবারকুলার, কত কমপ্লিকেশন পেশেন্ট আমাদের আছে। টিউবারকুলার প্লুরাল ইফিউশন, লিম্ফ নোড টিবি, যত ধরনের টিবি আছে। টিবি যে ওষুধ চিকিৎসা আমরা করতেছি, এটা তো অনেক রিওয়ার্ডিং, তাই না? এটা কিন্তু রিওয়ার্ডিং। এই পেশেন্ট যদি ট্রিটমেন্ট না করেন, পোস্ট ফাইব্রোসিস, ব্রঙ্কিকটিসিস, কত কি গ্রেভ কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট কিন্তু একদম ছারখার হয়ে যাবে। অনেক পেশেন্ট আমরা পাই টিউবারকুলোসিস এর ভালো মতো ট্রিটমেন্ট পায় নাই, লেফট সাইডে রাইট সাইডে ডিস্ট্রয়েড লাং নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে। সো ইট ইজ রিওয়ার্ডিং। অ্যাজমা সিওপিডি আমরা বলি এটা হচ্ছে আপনার, হ্যাঁ, এটা ক্রনিক কেস, সম্পূর্ণভাবে অবশ্যই ভালো হয় না। বাট আমরা অপটিমাম চিকিৎসা দিয়ে কিন্তু পেশেন্টকে ভালো রাখতে পারি। অ্যাজমা যে কত খারাপ হইতে পারে, হ্যাঁ, অ্যাজমা দিয়ে রেসপিরেটরি ফেইলিয়ার হতে পারে, অ্যাজমা দিয়ে ব্রঙ্কিয়েক্টাসিস হতে পারে, অ্যাজমা দিয়ে পেশেন্টের করপালমোনালি হয়ে যেতে পারে, হ্যাঁ? সো এই পেশেন্টকে যদি ভালোভাবে ম্যানেজ করতে পারি, পেশেন্ট ভালো থাকে। ভালো ম্যানেজমেন্ট কিন্তু সবাই পারে না অ্যাজমা, ঠিক আছে? আপনি মেডিসিন স্পেশালিস্ট হইতে পারেন, কিন্তু অ্যাজমার চিকিৎসা কিন্তু করতে গেলে অবশ্যই রেসপিরেটরি মেডিসিনের কাছে আসতে হবে, বিকজ উই হ্যাভ সাম নিউয়ার ড্রাগস, উই হ্যাভ সাম স্পেসিফিক গাইডলাইন বেসড ড্রাগস, যেটা প্রপার ম্যানেজমেন্টে করা দরকার, সেটা আমরা করার চেষ্টা করি। সিওপিডির প্রপার ম্যানেজমেন্ট, ইউজ অফ বাইপ্যাপ, সিপ্যাপ, এগুলো কিন্তু আমরা শেখাই পেশেন্টদের। পেশেন্টদের কিন্তু কিভাবে একটা সিওপিডির প্রপারলি ম্যানেজমেন্ট করতে হবে সেটা আমরা চেষ্টা করি। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভ অনেকে হয়তো সেভাবে পারে না। হ্যাঁ, বাইপ্যাপ কেনার মতো টাকা হয়তো অনেকের নাই। বাট যদি সে কিনতে পারে, পেশেন্ট ভালো থাকবে। ঠিক আছে? একটাই সমস্যা, আমাদের ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্ট আসলে আমাদের কিছু করার থাকে না। কার্সিনোমা ইজ কার্সিনোমা, এটা তো আমাকে রেফার করতেই হবে। বাট রেসপিরেটরি মেডিসিন আই থিংক ভেরি রিওয়ার্ডিং। রেসপিরেটরি ফেইলিউর পেশেন্ট আইসিইউ থেকে যখন পেশেন্ট, আরসিইউ থেকে যখন পেশেন্ট সাধারণ ওয়ার্ডে ফিরে আসে, আই থিংক দ্যাটস এ রিওয়ার্ডিং কেস। হ্যাঁ, আরো অনেক জিনিস আছে। ডিপিএলডি, আইএলডির অনেক ভ্যারাইটি আছে যেগুলো অনেক কমপ্লিকেটেড, বাট সেগুলো কিন্তু আমরা চিকিৎসা করে আনতেছি। So, if you have interest, you can come to our respiratory medicine department. If you have fear of kind of contamination, I don't think you are the right person to enter in our department.
ওকে, আমরা ডিপথেরিয়া নিয়ে অনেক পড়াশোনা করছি। ডিপথেরিয়া আমরা জানি, ডিপথেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়া। কি ধরনের ব্যাকটেরিয়া বলতে পারবেন? গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? তাই বলেন তো। এটা কি গ্রাম পজিটিভ নাকি এটা গ্রাম নেগেটিভ? তারপরে বলবেন এটা কি গ্রাম এটা কি কক্কাই নাকি ব্যাসিলাই? এই ২ টা কথা বলবেন। গ্রাম পজিটিভ নাকি নেগেটিভ নাকি কক্কাই নাকি ব্যাসিলাই? মোস্ট কমন আপার রেসপিরেটরি ট্রাক্ট ড্রপলেট ইনফেকশন, স্কিন লিশন, স্পেশালি অ্যালকোহলিকস। তাহলে এটা একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যালকোহলিকস। মাসল নার্ভাস সিস্টেমে এটা কিন্তু আপনার ইনভেড করতে পারে। ঠিক আছে। তারপরে ইনকিউবেশন পিরিয়ড হাবিজাবি হ্যান-ত্যান গেল। এটা একটু শর্ট করতে পারে। ওয়াশ লেদার এলিভেটেড সিউডো মেমব্রেন, এটা গ্রেস সিউডো মেমব্রেন করে আপনার এই যে ফ্যারিংসে। এটা একটু দেখবেন। মায়োকার্ডাইটিস করতে পারে ডিপথেরিয়া। এই যে দেখেন ট্যাকিকার্ডিয়া হয়। বুল নেক অ্যাপিয়ারেন্স হয়। হ্যাঁ, ভেরি গুড। শিহাবুদ্দিন যাকে বলেছেন গ্রাম পজিটিভ রড। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে গ্রাম পজিটিভ রড। তারপরে হাস্কি ভয়েস, তাই না? হাই পিচড কফ সিগনাল পটেন্সি রিকোয়ারিং, অনেক সময় এত বেশি করে ফেলে যে আর্জেন্ট ট্রাকিস্টমি করতে হয়। ল্যারিঞ্জিয়াল এডেমা হয়ে আপনার একদম রেসপিরেটরি ব্লকেজ হয়ে যাচ্ছে, তাই না? তখন তো ট্রাকিস্টমি করতেই হবে। তাহলে দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যেটা ইম্পর্টেন্ট যে এই পেশেন্টের কজ অফ ডেথ এটা জানতে হবে। নাম্বার 1, কজ অফ ডেথ ফার্স্ট 10 ডেজ। উত্তর হচ্ছে সার্কুলেটরি ফেলিওর। তারপরে কজ অফ ডেথ আফটার 10 ডেজ। কি কারণে কজ অফ ডেথ হতে পারে? মায়োকার্ডাইটিস এন্ড নার্ভাস সিস্টেম ফেলিওর। ঠিক আছে? আর লাস্টে অনেক সময় এটার ক্ষেত্রে অ্যারিথমিয়া এবং কার্ডিয়াক ফেলিওর হতে পারে লেটার কেস। তাহলে কজ অফ ডেথ ইন ডিপথেরিয়া। নাম্বার 1, within the first 10 days সার্কুলেটরি ফেলিওর। তারপরে আফটার 10 ডেজ কি হতে পারে? হার্ট টক্সিন অ্যাকশন ইন দ্য হার্ট এন্ড নার্ভাস সিস্টেম, মানে অ্যারিথমিয়া আর হার্ট ফেলিওর। ঠিক আছে? নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয়। আম, তারপরে এই যে ফ্যারিঞ্জিয়াল ডিপথেরিয়া এটা গেল, দেখবেন এই তো পলিনিউরোটিস উদ্বিগ্নতা প্যারাস্থেসিয়া। ম্যানেজমেন্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস এটাই হচ্ছে মূলত আমরা করি। এছাড়া আরো অনেক টেস্ট আছে, সেগুলো আমরা করা যেতে পারে। সিরাম সিকনেস কি একটু দেখবেন। ল্যারিঞ্জিয়াল এডেমা হলে আমরা অ্যাড্রেনালিন দিতে পারি, অ্যান্টিহিস্টামিনও দিতে পারি। এই গেল। আর ট্রিটমেন্ট তো আমরা জানি পেনিসিলিন। পেনিসিলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্ট তখন তাহলে কি দিবেন বলেন তো? ইরাইথ্রোমাইসিন দিবেন। ঠিক আছে? পেনিসিলিন অ্যালার্জিন হলে ইরাইথ্রোমাইসিন দিবেন। তো ইমিউনাইজেশন আছেই ডিপথেরিয়ার, সেটা আমরা জানি। ওকে, আর অল কন্টাক্ট শুড বি ইমিউনাইজড গিভেন বুস্টার ডোজ। আমরা তো ছোটবেলায় ডিপথেরিয়া টিকা দিছি, তারপরে যদি কোনো কন্টামিনেশন হয় সেক্ষেত্রে বলতেছে একটা বুস্টার ডোজ দেওয়ার জন্য। নিউমোকক্কাল ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ইজ দ্য লিডিং কজ অফ দ্য ডে। এখানে খুব বেশি বলার দরকার নেই, কারণ নিউমোনিয়া নিয়ে রেসপিরেটরি চ্যাপ্টারে ডিটেলস কথাবার্তা বলা আছে, সুতরাং এখানে না জানলেও চলবে। ব্যাসিলাসে একটু দেখবেন কিউটিনিয়াস অ্যানথ্রাক্সটা কি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যানথ্রাক্সটা কি। এটা কিন্তু একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, এটা জানেন তো, তাই না? অ্যানথ্রাক্স কিন্তু বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। যুদ্ধ টুদ্ধ বাদাইলে ধরেন আমেরিকা রাশিয়ার উপরে অতগুলা কয়েক কোটি অ্যানথ্রাক্স স্পোর ছড়াই দিল, তাহলে এটা একটা বায়োটেরর, তাই না? বায়োটেরোরিজম। এই যে দেখেন বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বা বায়োটেরোরিজম, লাল কালিতে দাগায় রাখলাম, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? ইবোলা ভাইরাস এটাও একটা বায়োটেরর। আচ্ছা, করোনা ভাইরাস বায়োটেরর। আচ্ছা, ব্যাসিলাস অ্যানথ্রাসিস ট্রিটমেন্ট সিপ্রোফ্লক্সাসিন, এটুকু মনে রাখলেই চলবে। টিউবারকুলোসিস, লেপ্রোসি। টিউবারকুলোসিস তো আপনারা জানেন, রেসপিরেটরিতে ডিটেইলস পড়বেন। লেপ্রোসি পড়ার মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব। লেপ্রোসি থেকে কোশ্চেন অবশ্যই আসবে, কিচ্ছু বাদ দিবেন না। লেপ্রোসি থেকে আপনি কিছুই বাদ দিবেন না, এটা আমি লাল কালিতে দাগায় রাখলাম। আজকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি 2টা টপিক থেকে থাকে, তার মধ্যে একটা হচ্ছে লেপ্রোসি আর একটা হচ্ছে কি মেলিওডোসিস। এই 2টা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া এন্টারিক ফিভার আর যেগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট। তো লেপ্রোসি এটা তো মাইক্রোব্যাকটেরিয়াম একটা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। তো এইটা যে আপনার কোথায় এটার কলোনাইজেশন হয় সেটা জানাটা ইম্পর্টেন্ট। স্কিন অ্যান্ড নার্ভস, তাই না? ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আর ডিটারমাইন্ড বাই দ্য ডিগ্রি অফ দ্য পেশেন্টস ইমিউনিটি, তাই না? পেশেন্টস ইমিউনিটির উপরে এটার কলোনাইজেশনটা কেমন হবে সেটা নির্ভর করে। পেশেন্টের যদি হাই লেভেল সেল মিডিয়েটেড ইমিউনিটি হয়, তাহলে তার লেপ্রোসিটা হবে একটু মাইল্ড ধরনের, সেটাকে আমরা বলি টিউবারকুলার লেপ্রোসি। কিন্তু পেশেন্টের ইমিউনিটি যদি কোনো কারণে ফল করে,
তাহলে পেশেন্টের লেপ্রোসিটা একটু খারাপ প্রকৃতির হবে, সেটাকে আমরা বলি লেপ্রোম্যাটোস লেপ্রোসি। তাহলে এই জিনিসটা মাথার মধ্যে প্রথমেই ঢুকায় রাখবেন যে লেপ্রোসি যে দুটো ভ্যারাইটি আছে, তার মধ্যে একটা হচ্ছে একটু নরম ভ্যারাইটি বা মন্দের ভালো টিউবারকুলয়েড, আর খারাপের খারাপ বা ওই যে কি কোন একটা এলাকায় আছে না, বরিশাল নাকি জম্মের খারাপ, ঠিক আছে, এটা হচ্ছে লেপ্রোম্যাটাস লেপ্রোসি, খুবই খারাপ, জঘন্য, ঠিক আছে। তো এই খারাপ যেটা, সেটার অনেক কমপ্লিকেশন আছে। সেটা কমপ্লিকেশন কি, নার্ভ ড্যামেজ হতে পারে, ইমিউনোলজিক্যাল রিয়াকশন হতে পারে, যেটাকে আমরা লেপ্রা রিয়াকশন বলি, আর ব্যাসিলারি ইনফিল্ট্রেশন হতে পারে। People with leprosy frequently stigmatized and using the word leper is inappropriate. ঠিক আছে, লেপার কুষ্ঠরোগী, এটা আমাদের সমাজে একটা ডগমা, এটা একটা স্টিগমা। তো এটা নিয়ে আমরা অনেক সময় লেপার লেপার কুষ্ঠ বা এরকম বলে থাকি। সো সেটা বলতে, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট বললাম আর কি, এটা নিয়ে আসলে এত ইয়ে করার কিছু নাই। আপনারা কেউ কুষ্ঠরোগী দেখছেন? আমি দেখছি, ঠিক আছে। আমাদের বিএস এর মধ্যে আমি যখন মেডিসিনে ছিলাম, তখন একটা পেশেন্ট ছিল লেপ্রোম্যাটাস লেপ্রোসি, উনি নিয়ে ভর্তি হয়েছিল, আমরা ট্রিটমেন্ট করতেছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে বেচারি এতই অভাগী যে তার ট্রিটমেন্ট যে দিলাম ক্লোফাজেমিন, সেই ক্লোফাজেমিনেও তার রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, ক্লোফাজেমিনেও তার স্কিন রিয়াকশন হচ্ছে। সো মানে আপনারা তো জানেন যে আমরা ট্রিটমেন্ট করি কি দিয়ে, পসিব্যাসিলারি মাল্টিব্যাসিলারি ক্ষেত্রে আমরা ক্লোফাজেমিন, ড্যাপসন আর হচ্ছে রিফাম্পেসিন, এগুলো দিয়ে ট্রিটমেন্ট করি, বাট ক্লোফাজেমিনে তার রিয়াকশন হচ্ছিল, এই জন্য তাকে আমরা ঠিক করতে পারছিলাম না, ক্লোফাজেমিনও ঠিক মতো ডোজে দিতে পারতেছি না, আবার ট্রিটমেন্ট না দেওয়ার কারণে তার লেপ্রোম্যাটাস লেপ্রোসি বাড়তেছিল। পরে থেলিডোমাইড দিয়ে তার চিকিৎসাটা করা হয়েছে শেষ পর্যন্ত। যাই হোক, তবে যেটা বলতেছি, পেশেন্টের কি হয় না হয় সেটা খুব সুন্দর করে এই যে ছকটা আছে, এই ছক একদম মনের মধ্যে, দেহের মধ্যে, শরীরের মধ্যে, খাতার মধ্যে, দেয়ালের মধ্যে একদম লিখে রাখবে, সুন্দর করে পড়বে, ঠিক আছে। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন থাকবে, এখান থেকে মাস্ট 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 অবশ্যই লেপ্রোম্যাটাস টিউবারকুলাই, দুইটার পার্থক্য বেসিক্যালি পার্থক্য মানে আপনার ফিচার দিয়ে দিবে, ওরা দা ক্লিনিক্যাল ফিচার্স অফ লেপ্রোকুলার লেপ্রোসি অথবা লেপ্রোম্যাটাস লেপ্রোসি। অথবা আপনাকে সিনারিও তৈরি করে দেবে যে একটা পেশেন্ট আসছে, পেশেন্টের প্যারাস্থেসিয়া আছে কিছু কিছু জায়গায়, পেশেন্টের কিছু জায়গায় স্কিন লেশন আছে, হাইপোপিগমেন্টেশন আছে, এরপরে তারপরে পেশেন্টের নার্ভ এনলার্জমেন্ট, বেসিলাই, এগুলো নিয়ে কিছু কথাবার্তা বললো, তখন আপনাকে সিনারিও দেখে আইডেন্টিফাই করতে হবে যেটা কি লেপ্রোম্যাটাস নাকি টিউবারকুলার। তাহলে প্রথম কথা হচ্ছে, এটা আইডেন্টিফাই করার প্রথম কথা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন। যদি এটা খুব ফিউ সাইটে থাকে, তাহলে যেহেতু আমি কি বলছি যে নরম নরম ভ্যারাইটি আর গরম ভ্যারাইটি, নরম ভ্যারাইটি হচ্ছে টিউবারকুলাইড, গরম ভ্যারাইটি হচ্ছে আপনার কি লেপ্রোম্যাটোস। তাহলে নরম ভ্যারাইটিটা আমরা একটু পড়ি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি যেটা করতাম, নরম ভ্যারাইটি টিউবারকুলাইডটা মনে রাখতাম, তাহলে এটার উল্টা হচ্ছে গরম ভ্যারাইটিটা। তাহলে নরম ভ্যারাইটিটা আমি একটু পড়াই দিই। আচ্ছা, প্রথমে আপনি বলেন যে টিউবারকুলয়েড, একদম চিন্তা করে করে পড়বেন, তাহলে দেখবেন যে কখনো ভুলবেন না, নিজেই যুক্তি দিয়ে বিচার করবেন, তাহলে দেখবেন আপনার ভালো মনে থাকবে। আপনার মুখস্থ লিখতে হবে না, সব অপশন আপনার চোখের সামনে থাকবে, আপনি দেখলেই যেন বুঝতে পারেন যে জিনিসটা টিউবারকুলাইডের দিকে যাবে নাকি লেপ্রোম্যাটাসের দিকে যাবে। ফার্স্ট কথা, একটা কথাই মনে রাখবেন, মানে একটা না, দুটো কথা মনে রাখবেন। টিউবারকুলাইড ভ্যারাইটিটা কি ভ্যারাইটি? নরম ভ্যারাইটি। কেন নরম ভ্যারাইটি? কারণ এই পেশেন্টের সেল মিডিয়েটেড ইমিউনিটিটা বেশি শক্ত, ভালো, সেল মিডিয়েটেড ইমিউনিটি ভালো, যার কারণে এই মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিটা খুব একটা বেশি বিপদে ফেলতে পারতেছে না রোগীকে। তাহলে বলেন তো, এই লেপ্রোম্যাটাস মানে লেপ্রি, এই জীবাণুটা তার কি খুব বেশি জায়গায় শরীরে ছড়াবে নাকি অল্প জায়গায় ছড়াবে? তাহলে উত্তর হচ্ছে কি বলেন, যেহেতু তার ইমিউনিটি শক্তিশালী, তাহলে এটা অল্প জায়গায় ছড়াবে। তাহলে বোঝা গেল, শেষ। আচ্ছা, এখন তাহলে এই ব্যাকটেরিয়ার কাজটা কি? ব্যাকটেরিয়ার কাজটা হচ্ছে স্কিন অথবা নার্ভে যে সেখানে ইনফ্লামেশন তৈরি করা, কথা সত্য। আচ্ছা, তাহলে এখানে যখন একটা ব্যাকটেরিয়া বা একটা অ্যান্টিজেন প্যাথোজেন যখন কোনো শরীরের কোনো টিস্যুর মধ্যে যায়, তাহলে আমাদের ডাব্লিউবিসি সেখানে কি করবে, ইমিউনিটিটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করবে, হয় সেল মিডিয়েটেড অথবা হিউমোরাল। এখন যেহেতু আমরা জানি যে মাইক্রোব্যাকটেরিয়াম ব্যাসিলাস বাসিলাই হচ্ছে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া,
সুতরাং এটাতে অবশ্যই যেই ইয়াটা তৈরি হবে, আমাদের ইমিউনিটিটা বুস্ট আপ হবে, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে এরা যাওয়ার পরে যেহেতু আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিটা এই পেশেন্টের ক্ষেত্রে শক্তিশালী, তাহলে এর স্কিন লেশন গুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ পেশেন্টের তো শক্তিশালী, পেশেন্টের ইমিউনিটি শক্তিশালী। এই জন্য স্কিন লেশনটা খুব ভালো হবে, দেখবেন স্কিন লেশনটা খুব ভালো বোঝা যাবে, কারণ এর ইমিউনিটি শক্তিশালী, এর বিরুদ্ধে একটা ভালো ইনফ্লামেশন গড়ে উঠছে। সো এর মার্জিন খুব ভালো থাকবে, মানে এটা একটা সুন্দর একটা ইনফ্লামেশন তৈরি হবে। হ্যাঁ, পেশেন্টের হাইপোপিগমেন্টেশনটা হবে মার্কড। কেন মার্কড হবে? কারণ এর ইমিউনিটি ভালো, যা হওয়ার তা খুব হিসেবে মানে স্পষ্ট ভাবেই হবে, যেহেতু ইমিউনিটি ভালো, অ্যান্টিজেন আসছে, বেশ ভালো ফাইট করতেছে। হ্যাঁ, একটা ধরেন আপনারা তো অনেক ভিডিও গেম টেম খেলেন, যেখানে খুব ভালো ফাইট হয়, সেইখানে কিন্তু দেখেই বোঝা যায় যে এখানে এক বিশাল একটা যুদ্ধ হয়েছে। তার মানে গুড কমন মার্ক হাইপোপিগমেন্টেশন, স্কিন সারফেসে ড্রাই স্কেলি হবে। সেন্ট্রাল হিলিংটা কিন্তু কমন, হিলিং কিন্তু হবে। কারণ কেন কারণ কেন হিলিং হবে? কারণ এখানে ইমিউনিটি ভালো। সোয়েট অ্যান্ড হেয়ার গ্রোথ এটা ইম্পেয়ার্ড হয় সাধারণত লেপ্রোসিতে। তাহলে লেপ্রোসিতে যদি এটা ইম্পেয়ার্ড হয়, তাহলে এটা তাড়াতাড়ি ইম্পেয়ার্ড হবে কার? যেখানে ইনফ্লামেশনটা ভালো, অর্থাৎ টিউবারকুলোসিসে। লস অফ সেন্সেশন আমরা জানি যে এখানে ইয়ের ক্ষেত্রে লেপ্রোসি পেশেন্টদের প্যারাস্থেশিয়া অ্যানেস্থেশিয়া হয়, অ্যানেস্থেটিক প্যাচ হয়। তাহলে এই অ্যানেস্থেশিয়া কেন হচ্ছে? কারণ ওই নার্ভ লেয়ারে, মায়োলিন লেয়ারে ইনফ্লামেশন হচ্ছে। তাহলে এই ইনফ্লামেশনটা আর্লি বা মার্কড কোথায় হবে? যেখানে ইমিউনিটি শক্তিশালী নাকি যেখানে ইমিউনিটি দুর্বল? উত্তর হচ্ছে যেখানে ইমিউনিটি শক্তিশালী। তাহলে এই সবগুলো পজিটিভ পয়েন্ট, টিউবারকুলোসিসের সবগুলো হচ্ছে পজিটিভ পয়েন্ট। নার্ভ এনলার্জমেন্ট আর্লি হবে, যেহেতু এখানে ভালো ফাইট হচ্ছে, ব্যাকটেরিয়া কিন্তু খুব একটা থাকতে পারবে না, ব্যাকটেরিয়া আপনি পাবেন না, বেসিলাই পাবেন না, টিস্যু বায়োপসি বা স্কিন স্মিয়ারের মধ্যে আপনি কোনো বেসিলাই পাবেন না। সেলফ ফিলিং ন্যাচারাল ভ্যারাইটি খুবই ইম্পর্টেন্ট এইখানে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, যে এটা আদার কোনো টিস্যুতে থাকে না। এটা খুব ড্রাস্টিক একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ড্রাস্টিক, এটাও ড্রাস্টিক। সেলফ হিলিং, তাড়াতাড়ি নিজে নিজে হিলিং হয়ে যায়, আপনি সিটি স্ক্রিন স্মিয়ারে কোনো বেসিলাই পাবেন না, কোনো ডিসেমিনেশন হবে না, মানে আপনার স্কিন ছাড়া, নার্ভ ছাড়া আর কোথাও ধরবে না। ঠিক আছে? এবং এখানে রিয়াকশনটা হয় লেপ্রা রিয়াকশন দুইটা আছে, একটা হচ্ছে টাইপ 1 একটা হচ্ছে টাইপ 2। এখানে টাইপ 1 লেপ্রা রিয়াকশনটা হয়। এর ঠিক উল্টা বদখত হচ্ছে লেপ্রোম্যাটোস, ওয়াইডলি ডিসেমিনেটেড পসা। এখানে যেহেতু ইমিউনিটি ভালো না, সুতরাং ক্লারিটিও ভালো না, স্কিনটাও স্লাইড হাইপোপিগমেন্টেশন, সবকিছু দুর্বল, সারফেসটাও স্মুথ শাইনি, হিলিং তো হবেই না, সোয়েট হেয়ার গ্রোথ লস অফ সেন্সেশন এগুলো সব লেট প্রেজেন্টেশন, আস্তে আস্তে হবে। ইমিউনিটি দুর্বল না, আস্তে আস্তে হবে, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু ওইদিকে শক্তিশালী হয়ে যাচ্ছে, অনেক ব্যাকটেরিয়া। ডিজিজটা প্রোগ্রেসিভ হচ্ছে, স্কিন নার্ভ ছাড়াই যে রেসপিরেটরি মিউকোসা, আই, টেস্টিস, কি অবস্থা, সব জায়গায় সে ইনভেট করা শুরু করছে। এবং এখানে একটা পচা রিয়াকশন হবে, যেটাকে বলতেছে টাইপ 2 ল্যাপ্রা রিয়াকশন। হ্যাঁ, এখন এই প্রশ্নটা অনেকের মাথার মধ্যে আসে, তাহলে পার্থক্য কিন্তু পড়া হয়ে গেল। কার্ডিনাল ফিচারটা পড়ে ফেলবেন, খুবই ইম্পর্টেন্ট কার্ডিনাল ফিচার। আর এখানে যে লেপ্রা রিয়াকশনের কথা বলছে সেইটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেপ্রা রিয়াকশনটা হচ্ছে যে এক ধরনের ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ডিলেড লেপ্রার যে ব্যাসিলাই আছে, সেই ব্যাসিলাইয়ের মধ্যে এক ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এটাই হচ্ছে লেপ্রা রিয়াকশনের দুইটা আছে। একটা হচ্ছে টাইপ 1 যেটা রিভার্সাল, আর একটা হচ্ছে টাইপ 2 যেটা ইরিভার্সেবল বা খারাপ, ইরাইথেমা নোডুসাম লেপ্রোসাম। তাহলে এখানে হচ্ছে মূলত কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো ডিটেলস লেখাই আছে। এই রিয়াকশন অনেক সময় পেরিফেরাল নার্ভ গুলো এই রিয়াকশনের কারণে খুব টেন্ডার হয়, পেইনফুল হয়, সাডেন লস অফ নার্ভ ফাংশন হয়। তো ওই যে যেটা বলতেছিলাম, যে এই যে লেপ্রোসি যে জীবাণু লেপ্রা, এই লেপ্রা ব্যাসিলাই আসার পরে আমাদের স্কিন এবং নার্ভে এক ধরনের ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনটা কখনো হয় মাইল্ড, কখনো হয় শক্তিশালী। তো এই শক্তিশালী রিয়াকশনটা, এখন মাইল্ড রিয়াকশনটাকে বলতেছি টাইপ 1, আর শক্তিশালী বলতেছি কি আমরা টাইপ 2। তাহলে এই দুইটা রিয়াকশনটা প্রিভেন্ট করার জন্য আমাদের কিন্তু কি লাগবে? ওষুধ লাগবে। ঠিক আছে, টাইপ 1 টাইপ 2 লেপ্রা রিয়াকশন মেকানিজম দেখেন আলাদা করে বলেছে, ক্লিনিক্যাল ফিচার দেখবেন কোনটার ক্লিনিক্যাল ফিচারটা কেমন। টাইপ 1 লেপ্রা রিয়াকশন যেহেতু মৃদু প্রকৃতির, পেইনফুল টেন্ডার লাভ হয়, লস অফ ফাংশন হয়, সোয়ালোইন স্কিন লেশন হয়, এইটুকুই। কিন্তু এখানে টাইপ 2 যেহেতু খারাপ, এখানেই শেষ নয়।
এর বাইরেও আইরাইটিস, অর্কাইটিস, লিম্ফারেনাইটিস, ফিভার, এডেমা, জঘন্য অবস্থা, এগুলো কিন্তু হচ্ছে। তাহলে এগুলো যখন থাকবে আপনার পেইনফুল টেন্ডার নার্ভ বা স্কিন লেশনের সাথে, তখন সেটা টাইপ 2 হয়ে যাবে। তাহলে যেহেতু এটা খারাপ বেশি, সেহেতু এখানে স্টেরয়েডটা বেশি লাগবে। যেমন এখানে স্টেরয়েড লাগে টাইপ 1 এ 40 মিলিগ্রাম, ঠিক আছে? রিডিউসিং ওভার 3 to 6 মান্থস। কিন্তু টাইপ 2 যদি টরুসাম, যেমন আমার ওই যে পেশেন্টের বিএসএমও ওই পেশেন্টের কিন্তু কি ছিল, এই লেপ্রা রিয়াকশন ছিল। এই লেপ্রা রিয়াকশন থাকার কারণে ওর কিন্তু স্টেরয়েড লাগছে। সেখানে যদি সিভিয়ার হয় অনেক সময় 80 মিলিগ্রাম পর্যন্ত স্টেরয়েড লাগতে পারে। আর ওই যে বলছিলাম থ্যালিডোমাইডও কিন্তু লাগে। তো আমার এই পেশেন্টের কিন্তু লেপ্রা রিয়াকশনও ছিল। হুম, সেই জন্য এই জিনিসটা কিন্তু জানতে হবে। ভেতরে ভেতরে কিছু কথা, ইনভেস্টিগেশন আমরা সবাই মোটামুটি জানি। স্লিট স্কিন স্মিয়ার কোথা থেকে নেয়? স্লিট স্কিন স্মিয়ার জানেন তো? কানের লতি থেকে নেয়, এইখান থেকে নেয় স্লিট স্কিন স্মিয়ার। হ্যাঁ, টিপিক্যাল স্কিন বায়োপসি। স্লিট স্কিন স্মিয়ার নেওয়া যেতে পারে, অথবা স্কিন বায়োপসি নেওয়া যেতে পারে। স্ক্র্যাপিং ম্যাটেরিয়াল টু গ্লাস স্লাইড, স্পেসিলাই দেখা হয়, ইন্ডেক্স দেখা হয়। এই তো মোটামুটি ব্যাপার। ট্রিটমেন্টের জন্য আলাদা একখান ছক আছে, এই ছকটা ভালো করে পড়বেন। কই গেল সে ট্রিটমেন্টের ছক? খুঁজে পাচ্ছি না। প্রিন্সিপালস অফ লেপ্রোসি ট্রিটমেন্ট জানবেন। এই যে কই গেল ট্রিটমেন্ট, এই যে। তাহলে WHO ট্রিটমেন্ট গাইডলাইন, মাল্টিবেসিলারি, রিফাম্পিসিন, ক্লোফাজিমিন দিব, ড্যাপসন দিব। টোটাল থেরাপি হচ্ছে 12 মাস। রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট হলে কি দেবো সেটাও দেখবো। এই এই মোটামুটি রিকেটশিয়াল টাইফাস, স্ক্রাব টাইফাসটা একটু দেখবেন। স্ক্রাব টাইফাসটা একটু পড়ে নেবেন, এটা আমি আর এখানে পড়াচ্ছি না। কক্সিলিয়া, বার্নেত্তি, লাউসবন টাইফাস এগুলো লাগে না খুব একটা। কিউ ফিভার একবার রিডিং দিবেন, বেশি দাগায় ফেললাম, একবার রিডিং দিবেন, একবার রিডিং দিবেন, জাস্ট হলুদ কালার দাগায় রাখলাম, একবার রিডিং দিবেন, বেশি পড়ার দরকার নাই। ক্লামাইডিয়া তো আমরা হচ্ছে ওই যে ইয়েতে এসটিডিতে পড়াবো, ট্রাকোমা পড়া না পড়লেও চলবে। তাহলে আমাদের ব্যাকটেরিওলজি শেষ। নেক্সট দিন থেকে আমরা পড়বো হচ্ছে প্রোটোজোয়াল ইনফেকশন, ঠিক আছে? 319, এই তো আমাদের হয়েই গেল। নেক্সট দিন আমরা প্রোটোজোয়াল ইনফেকশন থেকে ম্যালেরিয়া শুরু করবো। ম্যালেরিয়া আর হচ্ছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া আর কালাজ্বর, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট আমরা পড়বো। ম্যালেরিয়া ট্রিটমেন্ট জানবো, আমরা গাইডলাইন থেকে পড়বো ম্যালেরিয়া, আর এটাও আমরা গাইডলাইন থেকে পড়বো কালাজ্বর। ম্যালেরিয়া কালাজ্বরের গাইডলাইন আমরা পড়বো, তার সাথে আরো যে ছোট ছোট ডিজিজ আছে সেগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ভালো মতো পরীক্ষা দিবেন। আমরা ইনফেকশাস ডিজিজ 1 পরীক্ষা দিছেন তো? 2 পরীক্ষা হয়েছে কিনা আমি জানি না। 2, 3 এর কোশ্চেন দিয়ে দিছি। ভালো মতো পরীক্ষা দিবেন। কোশ্চেন কিন্তু বেশ, মানে বেশ বলবো না, মোটামুটি কঠিন। ভালো মতো যারা পড়বে এবং মানে জিনিসটা সম্বন্ধে মোটামুটি হজম করতে পারবে, তাহলে তারা কোশ্চেনটা পারবে। এই 4টা গুরুত্বপূর্ণ দাগায় রাখলাম। এখান থেকে কোশ্চেন দেয়, ট্রু ফলস দিতে পারে এখান থেকে। হ্যাঁ, সিটটা কি দিয়ে কি হয়, নিউমোনি দিয়ে কি হয়, ট্রাকোমাটিস দিয়ে কি হয়, এই 4টা ইম্পর্টেন্ট, পড়বেন আপনারা। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম 2, 3 একটু ভালো মতো পড়ে দিয়েন, বুঝছেন? কোয়েশ্চেন গুলো কিন্তু কিছুটা জটিল আছে, একটু বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফিজ। কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এখন বলতে পারেন, অথবা আগামী ক্লাসে বলতে পারেন। পরীক্ষা রিলেটেড বা আপনাদের পড়ার টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবেন। ওকে, নো কোয়েশ্চেন, থ্যাংক ইউ।